আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি সুপার স্পেশাল গাইডলাইন এবং সাজেশনমূলক ক্লাসে আজকে আমরা উপস্থিত। ওয়ালাইকুম সালাম। জয়েন করছো সোহান। তো আজকের আমাদের স্পেশাল গাইডলাইন এবং সাজেশন ক্লাসে আমরা চেষ্টা করব তোমাদেরকে সুন্দর একটা টেকনিক বুঝাতে, যাতে করে তোমরা আমার কাছে অনলাইনে যারা পড়তেছো বা পড়বা সামনের দিনগুলোতে কীভাবে পড়লে তোমাদের সিলেবাসটা ভালো করে শেষ হবে ইনশাল্লাহ। তোমাদের অফলাইনের কোচিংয়ের পড়া, তারপর হচ্ছে অফলাইনে প্রাইভেটের পড়া, কলেজের পড়া এবং নিজের পড়া, তো এই বিষয়গুলোর প্রেশারের পর আমার কাছে যে অনলাইনে পড়তেছো, আমার কাছে অনলাইনে পড়ার জন্য তোমরা কিভাবে সুন্দর করে তোমাদের প্রতিদিনের রুটিনটা সাজিয়ে আমার কাছেও পড়তে পারবা, অফলাইন কোচিংয়ে বা প্রাইভেটে পড়াটাও কমপ্লিট করতে পারবা, এবং কিভাবে তোমার পড়লে ইন্টারের বছরগুলো বা কলেজ লাইফের সময়গুলো ভালো করে সিলেবাসটা কমপ্লিট করা যাবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ সোহান, জয়েন করছো, খুশি হলাম। তো সোহান, একটু আমাকে জানাও তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ সোহান, হ্যাঁ বলো বলো। কালকে তো আপনার পরীক্ষা না হায়ার? আচ্ছা, আমি গতকাল আগামীকালকের পরীক্ষার বিষয়ে জোরালো তেমন কিছু বলছি কিনা সেও না, বলছিলাম পরীক্ষা। এখন সবাই কি প্রিপারেশন নিচ্ছে, তুমি কি জানো এই বিষয়ে? কালকে মনে হয় না স্যার, কারণ কলেজ হইছে রিটেক চলে না। আচ্ছা, আমি বলি তাহলে ইনশাল্লাহ আগামীকাল আমি ক্লাসে নতুন অংশ করাবো। হ্যাঁ, জটিল সংখ্যা নতুন অংশ করাবো। আর আপাতত পরীক্ষাটা আগামী ক্লাস অফ থাকবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাস আমার যখন হবে তখন আমি পরীক্ষার বিষয়ে বলবো ইনশাল্লাহ। আগামীকালকে যে ক্লাসটা, সেই ক্লাসে আমি হায়ার ম্যাথে ওই জটিল সংখ্যার পরবর্তী অংশটা করাবো, ঠিক আছে? পরীক্ষাটার জন্য পড়া লাগবে না, ওকে? হ্যাঁ সোহান, বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, তো বলি ক্লাসে বাকিরা যারা আছো, এইখানে আমার অনলাইনে ক্লাসে সোহান যে স্টুডেন্টটা, ওর সাথে আমি কথা বলছি একটু আগে, ও হচ্ছে আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট। আমি যে অফলাইনে কোচিংয়ে পড়াই, সোহান আমার কাছেই অফলাইনে পড়ে। তো অনলাইনে তোমাদের সাথেও ক্লাস করতেছি। আর বাকিরা যারা আছো, বাকিদের সাথে আমার কোনো যোগাযোগ তেমন নাই, বা বাকিদেরকে আমি তেমন চিনিও না, তোমরা আমাকে চিনো না। অফলাইনে সোহানের সাথে আমার পরিচয় আছে, তো আর কি বললে বিষয়। তো যেটা বলতেছিলাম, গতকাল রাত সরি গতকাল রাত্রে আমি 25 ব্যাচ এইচএসসি 25 ব্যাচকে প্রায় বিদায় দিয়েছি। গতকাল আমার লাস্ট ক্লাস ছিল ওদের সাথে। তো ওদের সাথে জার্নিটা একটু শেয়ার করি, একটু কিছু মনে করো না, সময় দাও। ওদের সাথে আমার অনলাইনে জার্নি ছিল 2021 সাল থেকে, করোনার পরের বছর থেকে। তো ওদের ব্যাচে যখন আমি পড়ানো শুরু করি, ক্লাস 9 থেকে পড়ানো শুরু করি। ক্লাস 9, ক্লাস 10 2 বছর পড়ার পরে ইন্টার ফার্স্ট ইয়ার, আবার সেকেন্ড ইয়ার পরে। তো একটা ব্যাচকে 4 বছর পড়ানোর পর যে একটা মায়া, মমতা, ভালোবাসার বন্ধন থাকে, সেই বন্ধনটা ত্যাগ করতে হয় এমন একটা সময়, সেই সময় একটু খারাপ লাগাটা স্বাভাবিক। তো গতকাল রাত্রে ওদের সাথে আমার ক্লাস হয়েছিল প্রায় 1:45 পর্যন্ত, 12:42 পর্যন্ত আমি ক্লাস নিয়েছিলাম। সত্যি কথা বলতে বিগত যত বছর অনলাইনে পড়াইছি, এত লং টাইম ক্লাস নেই। তো আসলে একটা প্রিয় ব্যাচ, একটা ভালোবাসার বন্ধনের ব্যাচ, সেই বন্ধনের ব্যাচটা থেকে মায়া ত্যাগ করে চলে আসতে হচ্ছে। গতকালই ওদের সাথে আমার বলতে গেলে লাস্ট ক্লাস হয়েছে, তো এজন্য ওদেরকে একটু বেশি সময় দিয়ে পড়াইছিলাম। তো এখন তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে, তোমরা নিজেরা একটু ডেডিকেটেড থাকবা লেখাপড়ার প্রতি, এবং তোমাদেরকে যে পড়াচ্ছে তার প্রতিও তুমি অনেক আন্তরিক থাকবা, এবং চেষ্টা করবা যে তুমি যার কাছে পড়তেছো তার কথা মতো কাজ করতে ইনশাল্লাহ। কারণ কি, আমরা সবাই চাই তোমাদের সিলেবাসটা সুন্দরভাবে শেষ হোক, তুমি ভালো করে পরীক্ষা একটা রেজাল্ট করো, এবং তুমি সকল বিষয় পাশ করো, এবং তুমি কলেজ লাইফ থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে একটা ভার্সিটিতে ভর্তি হও, পাবলিক বিশ্ববিদ্যালয় বা যে কোনো একটা ভালো সেক্টরে তুমি যাও, এটা আমাদের সবারই ইচ্ছা থাকে। তো এখন কথা হচ্ছে, তোমাদের সাথে আমাদের সম্পর্ক হয় কি শিক্ষক এবং কি ছাত্রছাত্রীর সম্পর্ক। এখন দেখা যাবে যে তোমরা চেষ্টা করো, কিন্তু ঠিক মতো ভালো করে চেষ্টা করা হয় না, বা সঠিক দিক নির্দেশনার মতো তোমাদের চেষ্টা করা হয় না, তোমরা এলোমেলো চেষ্টা করো। তো তোমাদেরকে গুছিয়ে আনতেই আমাদেরকে অনেক কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। অফলাইনেও পড়াইতে হয়, কষ্ট করে গুছিয়ে সাজিয়ে বুঝিয়ে তোমাদেরকে পড়াইতে হয়, অনলাইনেও সেম কাজটা করতে হয়। তো আমি একটা কথা বিশ্বাস করি, যারা
অনলাইনে ক্লাস করো, অফলাইনের পাশাপাশি যে মানুষটা বা যে বাচ্চাটা অনলাইনে ক্লাস করে সে কিন্তু প্রচুর লেভেল ডেডিকেটেড থাকে, অর্থাৎ প্রচুর লেভেলের নিজের সময় এবং নিজের সিলেবাস সব কিছু নিয়ে একবারে পুঙ্খানুপুঙ্খ। যদিও কথাটা এতটা না, ডিপ না, তারপরে বলতেছি কথার কথা। তো নিজের সময় সিলেবাস নিয়ে অনেকটা সতর্ক থাকে। কারণ কি, একটা বাচ্চার সারাদিনে অফলাইনে কলেজের পড়া, কোচিংয়ের পড়া, প্রাইভেটের পড়ার পর সেই বাচ্চা যখন অনলাইনে ক্লাস করে তার কিন্তু প্রচুর কষ্ট হয়। তো একটা বাচ্চা যখন অনলাইনে ক্লাস করে সে কিন্তু কখনোই 1 ঘন্টা ক্লাসের 1 মিনিট সময় নষ্ট করতে পারে না। কারণ কি, অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে এই মুহূর্তে তোমরা যে বসে আসো সবাই শুনতেছো আমার কথাগুলো, তোমরা কিন্তু কেউ কারোর সাথে কথা বলতেছো না, তোমরা শুধুমাত্র আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছো, যে চিন্তা করতেছো যে স্যারে কী কথা বলো, মনোযোগ দিয়ে শুনি। কিন্তু অফলাইন ক্লাসে কি হয়, অফলাইন ক্লাসের 1 ঘন্টা ক্লাসটা হয় 30 মিনিটের মতো। কেন বললাম এই কথাটা? কারণ বাকি 30 মিনিট না এদিকে সেদিকে তাকায়া কথা বইলা মনোযোগ হারায়া আমরা ক্লাসটা একবার নষ্ট করে ফেলি। সব ক্লাস না, কিছু কিছু ক্লাস এরকম হয়, বা দেখা যায় আমাদের বাস্তব অভিজ্ঞতা যেটা বলে অনলাইনে 1 ঘন্টা ক্লাস 1 ঘন্টার মতোই হয়, কিন্তু অফলাইনের 2 ঘন্টার ক্লাস 1 ঘন্টার মতো হয়। অর্থাৎ অফলাইনে যখন আমরা পড়ি, ব্যাচে পড়ি বা যে কোনো জায়গায় পড়ি, সত্যি কথা বলতেছি, তো মিলে নিতে পারো, অফলাইনে কিন্তু আমরা প্রতিটা ক্লাসে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই আমরা সময় ওয়েস্ট ছাড়া থাকতে পারি না অফলাইনে। কিন্তু অনলাইনে যারা ক্লাস করে, যারা সরাসরি লাইভ ক্লাস করে, যেমন এখন তোমরা করতেছো, তোমরা কিন্তু এই 1 ঘন্টার সময়ের 1 মিনিট সময় তো নষ্ট করবে না। কেন? এই সময়ের মধ্যে তোমার আশেপাশে কোনো বন্ধু বান্ধব কেউই নাই, তুমি নিজে বাসায় বসে আমার এখানে পড়তেছো। তো এখন যেহেতু আশেপাশে কোনো ফ্রেন্ডস নাই, তো সময় নষ্ট করার কোনো উপায়ও নাই। তুমি জাস্ট আমার কাছে পড়বা, প্রশ্ন থাকলে বলবা, আর প্রশ্ন না থাকলে শিখবা, এবং ক্লাস শেষ হলে চলে যাবা। এই হচ্ছে অনলাইনে ক্লাস করার একটা সুবিধা, যে 1 ঘন্টার টাইমটা সুন্দরভাবে কাজে লাগে। কিন্তু অফলাইনে আমাদের ক্ষেত্রেও, আমি যখন অফলাইনে পড়ছিলাম 9-10-এ ইন্টারে, আমাদের ক্ষেত্রেও সেম হয়েছিল। আমরা কখনোই ফুললি 1 ঘন্টা মনোযোগ দিয়ে ক্লাস করতে পারিনি। আমাদের এই 10 মিনিট 15 মিনিট এদিক সেদিক নষ্ট হয়েছে, ফ্রেন্ডদের সাথে কথা বলতে যায়, মারামারি করতে যায়, দুষ্টুমি করতে যায়, বা অনেক অমনোযোগী হওয়ার কারণেও নষ্ট হয়েছে। কিন্তু অনলাইন ক্লাসটা তুমি দেখবা যে এটা কখনোই হয় না, এবং এটা খুবই সীমিত পরিমাণে হয়। অর্থাৎ অনলাইন ক্লাসের 1 ঘন্টা মানে 1 ঘন্টাই পড়া হয়, কিন্তু অফলাইনে এটা আমাদের খুবই রেয়ার হয়। তো আমি কি তোমাদের কথাটা বুঝাতে পারছি? আমার কথার সাথে তোমরা কি একমত? এটা আমাকে জানাও। আচ্ছা, একজন বলছো, বাকিরা তোমরা কি আমার কথার সাথে একমত না? আমি কিন্তু তোমাদেরকে বাস্তবতাই বলতেছি, আমি সত্যি কথাই বললাম। এটা কিন্তু বাস্তব যে অফলাইনে হলে আমাদের সময় একটু হলে নষ্ট হয় বা এদিক সেদিক যায়, কিন্তু অনলাইনে ক্লাসে আমরা ফুললি অ্যাটেনশন দিয়ে ক্লাসটা করি। এখন আমি এই কথাগুলো বলছি এই কারণে, তোমাদেরকে সময়ের মূল্য বুঝতে হবে। অফলাইনে যে পড়তেছো তোমাদেরকে একটু গুছিয়ে পড়তে হবে। তো আজকে আমি স্পেশাল সাজেশনমূলক আর গাইডেন্সমূলক ক্লাসে তোমাদেরকে আমি কী শিখাবো, তোমাদেরকে আমি যেটা শিখাবো সেটা হচ্ছে আমাদের সামনের যে দিনগুলো আছে। তোমরা তো এখন 2টা ব্যাচ, এইচএসসি 26 ব্যাচ আর কি 27 ব্যাচ আছো। 27 ব্যাচ তো কলেজে ভর্তি হবা কয়েকদিন পর। 26 ব্যাচে আমাদের এইচএসসি পরীক্ষায় মাত্র 8 মাস সময় আছে। আমি একটু ক্যালকুলেট হিসাবটা করি, দেখো আমাদের 8 মাস সময় আছে। এখন এই 8 মাস সময়ের মধ্যে কি হবে, 8 মাস সময়ের মধ্যে একটা বার্ষিক পরীক্ষা আছে, ইয়ার বার্ষিক পরীক্ষা বলতে যে প্রি টেস্ট পরীক্ষা আছে। তো মনে করো এই প্রি টেস্ট পরীক্ষার জন্য 1 মাস আমার নাই, কারণ কি আমাদের সেকেন্ড ইয়ারে যে জার্নি, 26 ব্যাচ নিয়ে কথা বলতেছি, 27 ব্যাচের বিষয়ে আমি পরে আসতেছি। তো এখন আমাদের যদি 1 মাস নাই থাকে, তাহলে তুমি আসলে মোট আমার 9 মাসই আছে, বুঝছো? এই জুলাই থেকে শুরু করে এই যে আমাদের মার্চ পর্যন্ত মোটামুটি 9 মাস আসছে। তো 9 মাসের মধ্যে আমাদের 1 মাস সময়টা চলে যাবে প্রি টেস্ট পরীক্ষায়। তাহলে আমাদের থাকবে কত মাস? আমাদের এই 9 মাসের মধ্যে 1 মাস তো চলেই যাচ্ছে, থাকবে 8 মাসে। এখন এই 8 মাস সময়ের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, ইংরেজি, বাংলা, আইসিটি এবং আর্টসের সাবজেক্টগুলো যারা আর্টসে পড়ো সেগুলো থাকবে, কমার্সে যারা আসো কমার্সের সাবজেক্টগুলো থাকবে। এখন এই 8 মাস সময় তোমাকে চিন্তা করতে হবে যে দ্বিতীয় পত্রের সবগুলো অধ্যায়ের পাশাপাশি প্রথম পত্রে যে অধ্যায়গুলো তোমার বাকি আছে, তুমি খেয়াল রাখবা ইন্টার ফার্স্ট ইয়ারে কিন্তু সবগুলো অধ্যায় তোমার পড়া হয় নাই। যে কোনো বিষয় সবগুলো অধ্যায় কিন্তু তোমরা শেষ করতে পারো নাই, ফুল সিলেবাস, তোমাদের কোনো শর্ট সিলেবাস না। এখন যদি ফার্স্ট পেপারে কিছু বাকি আছে, সে বাকিগুলো তোমাকে কি করতে হবে, এই সেকেন্ড ইয়ারে কভার করতে হবে। আর সেকেন্ড ইয়ারে কিন্তু ফুললি সেকেন্ড পেপার ভালো করে পড়তে হবে।
তার মানে আমাদের হাতে 8 মাস সময় আছে। এই 8 মাস সময়ের মধ্যে ফুললি সেকেন্ড পেপার সব বিষয় পড়তে হবে এবং ফার্স্ট পেপারে যে অধ্যায়গুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে আমার মেন টার্গেট। এটা হচ্ছে সময়ের একটা স্পেশাল কথা। 26 ব্যাচ যারা আছো, এইচএসসি 26, তোমরা কি এই রোড ম্যাপটা বুঝতে পারছো? 8 মাস সময়ের মধ্যে আমাকে দ্বিতীয় পত্র পড়তে হবে, প্রথম পত্রের যেগুলো বাকি আছে সেগুলো পড়তে হবে। সবাই একটু কথা বলো, 26 ব্যাচে যারা আছো একটু সবাই আমাকে জানাও। আচ্ছা, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে যে আমরা দ্বিতীয় পত্র নিয়ে বেশি সময় দিব সেকেন্ড ইয়ারে। ফার্স্ট ইয়ারে কিন্তু ফার্স্ট পেপার নিয়ে সময় দিছি। দ্বিতীয় পত্র যখন ম্যাক্সিমাম অধ্যায়গুলো পড়া হয়ে যাবে তখন আমরা ফার্স্ট পেপারের অধ্যায় যেগুলো বাকি আছে সেগুলো আমরা পড়ার চেষ্টা করব। 27 ব্যাচ তো তোমরা কলেজে ভর্তিই হবা, তোমাদের এটা নিয়ে কোনো চাপ নেই। এখন আমি তোমাদের পড়ার সিস্টেমটা একটু বুঝায় বলি। তুমি সায়েন্সে থাকো বা কমার্সে থাকো বা আর্টসে থাকো, যেই গ্রুপেই থাকো, আমি চেষ্টা করব তোমাদেরকে প্রত্যেক দিন 3টা সাবজেক্ট, একটা হচ্ছে ইংরেজি, বাংলা আর হচ্ছে আইসিটি, এই 3টা সাবজেক্ট এবং তোমার যে গ্রুপ সাবজেক্ট, এই গ্রুপ সাবজেক্ট আর 3টা সাবজেক্ট থেকে রুটিন মাফিক তোমাকে আমি হাতে কলমে পড়ায়া দিব এবং বুঝাইয়া দিব এবং তোমার কাছ থেকে আমি পড়াটা আদায় করবো ইনশাল্লাহ। এটা মাসে 30 দিনই ইনশাল্লাহ হবে। তো এটা হচ্ছে আমাদের এই নতুন যেই প্রোগ্রামটা 26 ব্যাচ আর 27 ব্যাচ তোমাদেরকে নিয়ে এই নতুন প্রোগ্রামে যেটা হবে। আচ্ছা বলি, আদিবা, তোমাদের আর মাত্র 9 মাস বাকি আছে। আমি একটু আগে বলছি এপ্রিলেই তোমাদের এইচএসসি 26 পরীক্ষা এপ্রিলের প্রথম দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এটা বোর্ড থেকে বলা হয়েছে অনেক আগেই। তোমাদের ফুল সিলেবাস আর মাত্র 9 মাস সময় বাকি আছে। এখন 26 ব্যাচ মনোযোগ দিয়ে শোনো যেটা বলতেছি, কথাটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু আমি হাতের লেখার একটা প্রোগ্রাম চালু করেছিলাম। আমি জানি অফলাইনে কোচিংয়ের পড়া আছে, ব্যাচের পড়া, নিজের পড়া আছে, তারপরেও হাতের লেখা লিখতে অনেক কষ্ট হবে। কিন্তু আমি তোমাদের সকলের দিক বিবেচনা করি, আমি একেবারে কম যতটুকু দিতে পারলে তুমি লিখতে পারবা অতটুকুই আমি তোমাকে দিব ইনশাল্লাহ। 26 ব্যাচ সবাইকে বলতেছি, অফলাইনের হাতের লেখা ডেইলি থাকবে। কেন ডেইলি থাকবে জানো? আমাদের এই যে এমসিকিউ, ক খ, এগুলো কিন্তু আমরা ভালো করে পড়ি না। আমি আসলে অফলাইনের হাতের লেখায় এমসিকিউ ক খ জোর দিব বেশি। এই এমসিকিউ ক খর মাধ্যমে তোমাদের পড়াতে পারলে মোটামুটি তোমার এমসিকিউ ক খতে কোনো প্যারা নাই। গ গহ নিয়ে সারা বছর আমরা দৌড়াদৌড়ি করি, কিন্তু এমসিকিউ ক খতে আমরা দৌড়াদৌড়ি করি না। তো আমার এখন মেন টার্গেট হচ্ছে অফলাইনে পড়িয়ে সিলেবাস অর্ধেক শেষ করানো আর অনলাইনে পড়িয়ে সিলেবাস অর্ধেক শেষ করানো ইনশাল্লাহ। তাহলে মোটামুটি 100 নাম্বারে প্রিপারেশন হয়ে যাবে। এই জন্য তোমাদের কাছে আজকের স্পেশাল ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি তোমাদেরকে বারবার বুঝাচ্ছি যে আমি আজকে তোমাদের কী বোঝাতে চাচ্ছি। থ্যাংক ইউ হাফসা, জয়েন করছো, খুশি হলাম। তো একটু আমাকে জানাও 26 ব্যাচ যারা আছো তোমরা কি আমার কথা বুঝতে পারছো কিনা, একটু সবাই রেসপন্স করো। আচ্ছা, থ্যাংক ইউ। বাকিরা যারা আছো একটু বলো, 26 ব্যাচ অনেকেই আসো, কথা বলতেছো না, তোমাদের রিকোয়েস্ট করতেছি একটু আমাকে জানাও। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে রুটিন করে দিব। ইংরেজি বাংলা আইসিটি থেকে একটা সাবজেক্ট টানা এক সপ্তাহ পড়া থাকবে, পরের সপ্তাহ আবার চেঞ্জ করব, পরের সপ্তাহ আবার চেঞ্জ করব। সাপোজ মনে করো 1 মাসে 4টা সপ্তাহ হয়। প্রথম সপ্তাহে ইংরেজি, পরবর্তী সপ্তাহে আমাদের বাংলা, পরবর্তী সপ্তাহে আইসিটি, এর পরবর্তী সপ্তাহে আবার ইংরেজি, এরকম করে চলবে অফলাইনের পড়া। তো এই অফলাইনের পড়াটায় আমি কি করব? অফলাইনের পড়ায় আমি তোমাকে জাস্ট ছবি তুলে দিব। যে ছবি তুলে দিব সেই ছবিটা তুমি বাসায় বসে পড়বা এবং ছবি এখানে যা যা লিখতে হবে জাস্ট আমাকে লিখে দেখাবা, এতটুকুই, আর কিছু না। তবে আমি এত বেশি লেখাপড়া দিব না। আমি তোমাকে ইংরেজি প্রথম পত্রটাও অফলাইনে পড়াবো দাগিয়ে দাগিয়ে, দ্বিতীয় পত্রও পড়াবো এবং বাংলাটাও পড়াবো, প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়াবো এবং আইসিটিতেও পড়াবো, সমস্যা নেই। এবং পাশাপাশি গ্রুপ সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি আর কমার্সের যে গ্রুপ সাবজেক্ট, আর্টসের যে গ্রুপ সাবজেক্ট, মানে আমাদের প্রত্যেক দিন গ্রুপ সাবজেক্ট থেকে একটা বিষয়ের পড়া থাকবে আর আমাদের ইংরেজি বাংলা আইসিটি থেকে একটা বিষয় পড়া থাকবে। 26 ব্যাচ তোমরা কি পড়ার বিষয়টা বুঝতে পারছো? এটা আমাকে জানাও। আচ্ছা, সবাইকে উত্তরটা ডেডিকেটেডভাবে দিতে হবে, অর্থাৎ আমাকে ভালো করে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে কথাগুলো শুনতেছো কিনা, কারণ কথাগুলো তোমাদের জন্য খুবই স্পেশাল, কারণ সামনে তোমাদের নিয়ে প্রোগ্রামটা বেশি। আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটু ক্লিয়ারলি বুঝায় বলি। সাপোজ মনে করো আমাদের সামনে যে মাস জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হচ্ছে, মনে করো সামনের মাসটা নতুন মাস। তো আমি তোমাদেরকে
নিয়ে যে কাজ করতেছি, একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনেও কাজটা করব, ঠিক আছে? একাডেমিক নিয়ে যে কাজ করতেছি এটার পাশাপাশি অ্যাডমিশনের কাজটা করব, মেডিকেলে যে ব্যাচ আছে সেই ব্যাচটা নিয়েও কাজ করব। তো এখন আমি তোমাদেরকে জাস্ট বুঝাই। মনে করো আল্লাহর নাম নিয়ে আমাদের আগামী সপ্তাহ থেকে শুরু হয়েছে জার্নি। তো আগামী সপ্তাহে শনি থেকে শুরু করতেছি। তো আমি তোমাদেরকে জাস্ট আজকে এই ছোট্ট ক্লাসে বুঝা দিই কীভাবে পড়াটা আমি দিব, অফলাইনে পড়াটা বলি। মনে করো শনিবার থেকে শুরু হলো ইংরেজি পড়া। ইংরেজি প্রথম পত্র, তোমাদের যেই প্যাসেজগুলো আছে সেই প্যাসেজ থেকে প্রথম পত্রের জন্য আমি যেভাবে তোমাদের পড়াবো সেটা হচ্ছে আগামী এক সপ্তাহ যে প্যাসেজগুলো আছে সিলেবাসে, বোর্ড সিলেবাসে, সেই প্যাসেজ থেকে আমি একবার প্রথম প্যাসেজ থেকে শুরু করব। তো আমি পড়াটা দিব প্রথম প্যাসেজে যে ইংরেজি ওয়ার্ডগুলো আছে এর বাংলা অর্থ, কমপক্ষে 10টা বাংলা অর্থ আমি টাইপ করে লিখে দিব, সেটাই থাকবে। অর্থাৎ আগামী এক সপ্তাহ ইংরেজি প্রথম পত্রের জন্য প্যাসেজের যে ইম্পর্টেন্ট আমাদের ইংরেজির বাংলা অর্থগুলো আছে সেগুলো তোমাদের বাড়ি কাজ থাকবে। তো শনিবারও 10টা থাকবে, রবিবারও 10টা, এরকম করে শুক্রবার পর্যন্ত 10টা করে চলবে। এটা হচ্ছে অফলাইনের ইংরেজির হাতের লেখা। আমার কথা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও। আচ্ছা, তো এটা হচ্ছে ইংরেজি প্রথম পত্রে, হ্যাঁ ইংরেজি প্রথম পত্রের হাতের লেখা। এবং তোমাদের গ্রুপ সাবজেক্টের যেটাই হোক সেটার ক অথবা খ আমি সাজায়া দিব, ক অথবা খ। এই ক অথবা খ থাকবে, সেটাও তোমাকে লিখতে হবে। অর্থাৎ আমাদের দৈনিক ইংরেজি বাংলা আইসিটি থেকেও হাতের লেখা লিখতে হবে, গ্রুপ সাবজেক্ট থেকেও লিখতে হবে। তুমি যদি এই প্রেশারটা পজিটিভলি নিতে পারো, দেখবা এক মাসে তোমার কতগুলো ক হয়ে গেছে, কতগুলো খ হয়ে গেছে, কতগুলো এমসিকিউ হয়ে গেছে, তুমি টেরই পাবা না। জাস্ট তুমি অবাক হয়ে থাকবা যে এক মাস পর তোমার কত কিছু পড়া হয়ে গেছে। সিরিয়াসলি বলতেছি, আমি যে এই কথাগুলো বলতেছি এই কথাগুলো তোমরা এক কান দিয়ে ঢুকাইয়া আরেক কান দিয়ে বাইর করো না। এই কথাগুলো মনের মধ্যে গেঁথে রাখো। আমি তোমাদেরকে সিরিয়াসলি বলতেছি। আমি হয়তো তোমাদেরকে সামনাসামনি হাতে কলমে দইরা মারামারি কইরা পড়াইতে পারবো না, আমি তোমাদেরকে সর্বোচ্চটুকু বুঝাইয়া দিতে পারবো, বাকি কাজ তোমার নিজের। আমি তোমাকে বলতেছি তুমি ভালো করে আমার কথাগুলো শুনো এবং মনে করো ইমরান স্যার তোমাকে বাসায় এসে পড়াচ্ছে, অনলাইনে তার কাছে পড়ো না। যদি তুমি মনে করো অনলাইনে স্যারের কাছে পড়ি তাহলে আমার গুরুত্ব তোমার কাছে থাকবে না, বা আমার কাছে তোমার গুরুত্ব মনে হবে না, বা তোমার কাছে আমার গুরুত্ব মনে হবে না। কারণ কি, অনলাইনের শিক্ষক ক্লাসে আসে, ক্লাস করা চলে যায়, এরপরে তার সাথে আমার সম্পর্ক নাই। আসলে আমি চাই না এই কাজটা করতে। আমি চাই অনলাইন হোক অফলাইন হোক যেখানে তুমি পড়ো, তুমি সুন্দর সিস্টেম মতো পড়ো, যাতে করে তোমাকে পড়াইতে পারলে তোমার সিলেবাস সহজে শেষ করানো যায়, তুমিও আমার কাছে পড়ার শান্তি পাও বা স্যাটিসফাই থাকো, আমিও তোমাকে পড়ায় স্যাটিসফাই থাকি। দিন শেষে দেখা যাবে সিলেবাসও কমপ্লিট, পড়াও হয়েছে, রেজাল্টটাও ভালো, তুমিও খুশি, আমিও খুশি, সবাই খুশি। আমার কথা কি বুঝতে পারছো যা বললাম? জি স্যার। বাকিরা কথা বলো। জি স্যার। ওকে, তার মানে আমি তোমাদেরকে জাস্ট এটাই বললাম, আমি অ্যাজ এ তোমার অফলাইন বাসার যে শিক্ষক সেটা, আমাকে অনলাইন শিক্ষক ভাববা না। 27 ব্যাচ অনেকে আসছো, কথাগুলো শুনো। 26 ব্যাচের জন্য যা দিক নির্দেশনা তোমাদের জন্য একই দিক নির্দেশনা। আচ্ছা, আমাদের ক্লাসে একজন জয়েন করছো নতুন, তার নাম হচ্ছে অনি, তোমার পরিচয় আমাকে জানাও, তুমি এইচএসসি কত ব্যাচ আমাকে জানাও। এখন তোমাদেরকে জাস্ট এটা বুঝায় বললাম, এখন তোমরা এটা শেষ করলা। এখন কথা হচ্ছে যে যদি বলো স্যার আমার তো প্রচুর চাপ, আমি হয়তো বা কোনো একদিন আপনার অফলাইনে হাতের লেখা জমা দিতে পারলাম না, তখন কি হবে? কোনো সমস্যা নাই, তখন ওই পড়াটা তুমি নেক্সট দিন একসাথে পড়া জমা দিবা। অর্থাৎ যেই দিন তোমার মিস যাবে সেই পড়াটা পরের দিন আমাকে জাস্ট পড়া বুঝা দিলা, হয়ে গেল। কিন্তু একদিন যদি মিস করো, পরের দিন যদি অবহেলার কারণে আবার মিস করো, পরের দিন যদি আবার মিস করো, তাহলে দেখা যাবে তোমাকে দিয়ে আমার অফলাইন পড়া হবে না। কারণ কি, একদিন তুমি যদি মিস করো, পরের দিন তুমি বলবা যে ইস গতকাল মিস করছি, পরে আজকে না দিলাম, থাক পরে দিব না। এই পরে বলতে বলতে ইন্টারের বছর চলে যাবে, তোমাকে আর আমি পড়াইতে পারবো না। সিরিয়াসলি বলতেছি, একদিন অলসতা করা মানে কি 1 বছর অলসতা করার সমান। কারণ কি, একদিন অলসতা করতে করতে পরের দিন আর তোমাকে এই ব্যাকআপ করা যাবে না। তোমাকে সিরিয়াসলি প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন আদায় করতে হবে। এখন আমি যদি পারতাম তোমাকে বাসায় গিয়ে পড়াইতে, সেক্ষেত্রে প্রত্যেক দিন তোমার বাসায় যাইতাম, এমন কোনো দিন না যে পড়া মিস যাইতো। কারণ কি, সপ্তাহে তো আমি 30 দিনই পড়াই, অনলাইনে যে ক্লাসগুলো করাই 30 দিনই পড়াই। মাঝে মধ্যে হয়তো বা কোনো সমস্যার কারণে মিস যায়, সেটা অন্য কথা, কিন্তু অনলাইনে ক্লাসটা 30 দিনই হয়।
কিন্তু মনে করো অনলাইনে ক্লাস 30 দিন মানে কি, তোমাকে বাসা আমি আসতেছি 30 দিন, এখন 30 দিন যদি বাসায় এসে পড়ায়, অবশ্যই প্রতিদিন তোমার হাতের লেখা চেক করব, হাতের লেখা সাইন করব, পড়াগুলো আদায় করব। এখন আমি যেহেতু তোমার বাসা যেতে পারতেছি না, তোমাকে নিজ থেকে আমার কাছ থেকে পড়াগুলো আদায় করে নিতে হবে, হাতের লেখা লিখে জমা দিতে হবে। তাহলে মোটামুটি আমি বুঝতে পারবো যে হ্যাঁ, তোমাকে যে আমি পড়াচ্ছি তুমি দিন শেষে ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ, তোমাকে আমি সিলেবাস শেষ করাতে পারবো, আদারওয়াইজ পারবো না। তো মূল কথা একটাই, আমি তোমাদেরকে নিয়ে যেই স্বপ্ন দেখতেছি, 25 ব্যাচকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম, তোমাদেরকে নিয়ে আরও সুন্দর করে দেখতেছি। তোমরা একটু কষ্ট করে অ্যাক্টিভ হও এবং আমি যে কাজগুলো করতে বলি, যেইভাবে তোমাদেরকে পড়াইতে চাই সেভাবে তোমরা আমার কাছে পড়ো। যদি তোমাদের সাথে আমার যেই কমিউনিকেশন ঠিক থাকে, অর্থাৎ আমি যেভাবে তোমাকে পড়াতে চাই তুমিও ঠিক সেভাবেই আমার সাথে কন্ট্যাক্ট করতেছো বা আমার মতো করে তুমি পড়তেছো, শুরু করছো, তাহলে আমি তোমাকে পড়ানোর জন্য রেডি এবং সারা বছর তোমাকে পড়ানোর জন্য রেডি, এবং কি তোমাকে প্রত্যেক দিন হেল্প করতে আমি প্রস্তুত ইনশাল্লাহ। তো আমি তোমাদেরকে বলি, আমি সবসময় তোমাদের জন্য ডেডিকেটেড, সবসময় তোমাদেরকে নিয়ে কাজ করি, কিন্তু দুঃখজনক বিষয় আমি তোমাদেরকে একদিন মোটিভেট করলে এরপরে তোমাদেরকে আমি খুঁজে পাই না। সত্যি কথা বলতেছি, আজকে যে কথাগুলো বলতেছি, গাইডলাইন বলো, পরামর্শ বলো, মোটিভেশন বলো, বা সিলেবাস শেষ করতে একটা ছোট্ট গাইডলাইন, যাই হোক যেটাই বলো আর কি, তো এই কথাগুলো যখন তুমি একবার শুনছো ভালো লাগছে, কিন্তু যদি এই কথাগুলো তুমি মনে রাখতে না পারো তাহলে কিন্তু আগামীকাল সে আগের মতো তুমি হয়ে গেলা, তো তোমাকে কিন্তু আমি ভালো করে পড়াতে পারবো না, তো তোমার সাথে আমার কোনো কন্ট্যাক্ট হবে না, মানে কি তোমাকে দিয়ে আমার স্বপ্ন দেখা হবে না, এটাই আর কি বিষয়। মূল কথা হচ্ছে এটা, তুমি যদি আমার মনের মতো করে পড়তে পারো তাহলে আমি তোমাকে পড়াতে পারবো এবং তোমাকে নিয়ে স্বপ্ন দেখা হবে এবং তোমার সিলেবাসও শেষ হবে এবং তোমার যে রেজাল্ট সেটাও ইনশাল্লাহ আশা করি ভালো হবে ইনশাল্লাহ, এবং তুমি যেটা চাচ্ছ সেটা অবশ্যই পসিবল ইনশাল্লাহ। আর যদি তুমি আমার মন মতো পড়তে না পারো, তোমার সাথে আমার কমিউনিকেশন যদি ঠিক না থাকে, তাহলে আমি তোমাকে নিয়ে যতই চিন্তা করি দিন শেষে কোনো লাভ হবে না। তুমি তোমার মতোই পড়বা, আমি তোমাকে তোমার মতো পড়াতে পারবো না বা আমার মতো পড়াতে পারবো না বা সিলেবাস শেষ করতে পারবো না, দিন শেষে যেই লাভ সেই কদু কোনো রকম পাশ করে উঠতে হবে, ভালো রেজাল্টের আশা করা যায় না, এবং কি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তো দূরের কথা। তো আমি অনেকগুলো কথা বলছি, কথাগুলো বুঝতে পারছো। নিজের ভালো, একটা কথা বলি, ডোন্ট মাইন্ড, একটা কথা আছে না বাংলা, যে নিজের ভালো পাগলও বুঝে। যদিও কথাটা আমি তোমাদের সাথে মানে ম্যাচিং করাচ্ছি না, কথাটা বলতেছি এই কারণে যে তোমরা একটু অ্যাক্টিভ হও, একটু সিরিয়াস হও। আমি তোমাদের বিগত 1 বছর যে পড়াইছি, 1 বছর যদিও পড়াই নেই, হয়তো বা কাছাকাছি পড়াইছি, তো যে 1 বছর পড়াইছি সেই 1 বছরের কথা ভুলে যাও। সামনে যে 8 মাস সময় আছে, সেই 8 মাস সময় কিভাবে তুমি সিলেবাস শেষ করবা, কিভাবে তোমার সব কিছু প্রবলেমগুলো সলভ করতে হবে এবং কিভাবে তুমি সুন্দরভাবে প্র্যাকটিস করে করে প্রত্যেকটা টাইপ ভালো করে বুঝতে পারবা এবং বুঝে বুঝে সৃজনশীল যে কোনো উপায় লিখতে পারবা, সেই বিষয়টা নিয়ে আমার সাথে চুক্তি করো। আমার সাথে এখনই আজকের মধ্যেই বা কয়েকদিনের মধ্যেই বলো যে স্যার আপনি তো বলছেন ক্লাসের মধ্যে এভাবে পড়লে 8 মাসে সব শেষ হয়ে যাবে বা আমি ভালো রেজাল্ট করতে পারবো, তো আমিও আপনার কথার সাথে একমত, তো চলেন আমরা শুরু করি। আপনার এই কথার সাথে আমার একটা স্বপ্ন দেখার জার্নি আছে, সামনে ভালো রেজাল্ট করতে হবে, পরীক্ষা পাশ করতে হবে, জিপিএ 5 পেতে হবে এবং মেডিকেলও চান্স পেতে হবে, বুয়েটে চান্স পেতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, অর্থাৎ আমার স্বপ্ন জয় করতে হবে। এখন আমার স্বপ্ন জয় করতে হলে আপনি আমাকে সবসময় সাপোর্ট দিবেন, সবসময় হেল্প করবেন। আপনার সাথে আমি এই ডিল করতেছি, আমার কথা কি বুঝতে পারছো? সবাইকে বলতেছি, সবাই রেসপন্স করো। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আশা করি বুঝতে পারছো। তো আমি আমার দিক থেকে ফুললি ডেডিকেটেড তোমাদেরকে পড়ানোর জন্য। এখন তোমাদের কাছ থেকে দেখি আমি কতটুকু সাপোর্ট পাই বা তুমি আসলে কতটুকু আমার কাছে পড়তে চাও, আমি দেখবো। এটা প্রমাণ কয়েকদিনের মধ্যে পেয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমি তোমাদেরকে ওটাই বললাম, আগামী 8টা মাস সময় আছে এইচএসসি 26 ব্যাচের। 8টা মাস সময় সেকেন্ড পেপারগুলো ভালো করে শেষ করতে হবে এবং আমাদের যে ফার্স্ট পেপারে কিছু অধ্যায় বাকি আছে সেগুলো শেষ করতে হবে। তো এগুলো কি শুধু গ ঘ শেষ করব? না, শুধু গ ঘ না, ক খ থেকে শুরু করে এমসিকিউ পর্যন্ত। তো আমি তোমাকে অফলাইনে পড়াবো 30%, মানে তোমার সিলেবাস যেটা আছে অফলাইনে পড়াবো 30% বা অফলাইনে 30% শেষ করাতে পারবো ইনশাল্লাহ, আর অনলাইন ক্লাসের মাধ্যমে 70% ব্যাকআপ করতে পারবো ইনশাল্লাহ। এবং তোমাদের প্রত্যেকের কাছেই কিন্তু একটা গাইড অথবা টেস্ট পেপার অথবা সাপ্লিমেন্ট যে কোনো একটা রাখতেই হবে। যদি তোমাদের কাছে এগুলো কিছুই না থাকে কোনো সমস্যা নাই, আমার কাছে সব ছবি তোলা আছে, আমি সবগুলো ছবি তুলে দিব। তো কেন তোমাদের কাছে গাইড লাগবে, তারপর টেস্ট পেপার লাগবে, সাপ্লিমেন্ট লাগবে? শুধুমাত্র একটাই কাজ, সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস।
আমি তোমাকে যত সুন্দর করে বুঝা দিই, শিখা দিই, তুমি বুঝলা শিখলা, কিন্তু পরীক্ষা তো আমি তোমার দিয়ে দিব না, তোমার পরীক্ষা তুমি দিবা। তো তোমার পরীক্ষা তোমাকে দিতে হলে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। কেন প্র্যাকটিস করতে হবে? কারণ তুমি অঙ্কটা করবা, অঙ্কটা আমি করব না। আমি আমার মতো করে সুন্দর করে বুঝা দিতে পারবো, কিন্তু পরীক্ষার হলে কিন্তু তুমি তোমার মতো লিখবা। এখন তোমার মতো লিখতে গেলে তোমাকে প্রচুর প্র্যাকটিস করেই তোমাকে পরীক্ষা হলে বসতে হবে। প্র্যাকটিস ছাড়া তুমি কখনোই কোনো উত্তর লিখতে পারবা না। আমাদের এই যুগটা সৃজনশীলের যুগ, সৃজনশীল প্রশ্ন এতটা ঘুরায় পেঁচা আসে যে কোনো সাবজেক্টে, তুমি প্র্যাকটিস ছাড়া জীবনও ভালো রেজাল্ট করতে পারবা না, পাশই করবা না। সিরিয়াসলি বলতেছি, পরীক্ষা পাশই করবা না। কলেজের কথা বাদ দিলাম, কলেজে উল্টাপাল্টা রেজাল্ট করে, উল্টাপাল্টা প্রশ্ন করে, সব কলেজ না, কলেজের কথা বাদ দিলাম, এইচএসসি পরীক্ষার কথা বলতেছি। তো এইচএসসি পরীক্ষা তুমি পাশই করবা না। কেন পাস করবা না? তুমি প্র্যাকটিস করে যাও নাই, তুমি সৃজনশীল ধরতেই পারবা না। কারণ সৃজনশীল ধরতে গেলে সৃজনশীল প্র্যাকটিস করে যেতে হবে। আগের মতো কি সেই সময়গুলো আছে যে একবারে আমরা সব রচনামূলক মুখস্থ করলাম, এখান থেকে কমন পেয়ে যাব, সংক্ষিপ্ত মুখস্থ করলাম, টিকচিহ্ন মুখস্থ করলাম, শূন্যস্থান মুখস্থ করলাম, এরকম সৃজনশীল, এরকম কি পরীক্ষা হয়? এরকম পরীক্ষা হয় না। এখন বর্তমানে পরীক্ষাগুলো হয় সৃজনশীল। আর সৃজনশীল মানে হচ্ছে ইউনিক ধারণা, যেগুলো জীবনে তুমি দেখোই নাই। তুমি ফিজিক্স বইটা খুলে দেখো, কত সৃজনশীল আসে, একটা সৃজনশীল আছে আরেকটা সৃজনশীল মিল নাই। কেমিস্ট্রি খুলে দেখো, কমার্সের গ্রুপ বিষয়গুলো খুলে দেখো, তারপর হচ্ছে কি আর্টসের গ্রুপ বিষয়গুলো খুলে দেখো, ইংরেজি বাংলাদেশি খুলে দেখো, দেখবা একটা সৃজনশীলের সাথে অপর সৃজনশীলের কোনো মিলই নাই। কিছুটা মিল থাকবে কিন্তু সম্পূর্ণ মিল পাবা না, এটা হচ্ছে সৃজনশীল। কিন্তু আগের যে যুগ ছিল সেই যুগে কোনো সৃজনশীল ছিল না, শুধু আসতো সংক্ষিপ্ত, রচনামূলক, এমসিকিউ, টিক চিহ্ন, তারপরে কি শূন্যস্থান, ডান বাম। তো এই যুগ চলে গেছে। এখন বর্তমান যুগ চ্যালেঞ্জিং যুগ, সৃজনশীলের যুগ। এখন সৃজনশীল পারতে হলে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো সবাইকে বলতেছি, যাদের কাছে এখনও গাইড নাই, টেস্ট পেপার নাই, সাপ্লিমেন্ট নাই, দ্রুত কিনে ফেলো। নতুন না কিনো, পুরাতন কিনো। কেন কিনতে হবে? তোমাকে প্রত্যেক দিন পড়তে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি যে অফলাইনে পড়াবো, আমি এখান থেকেই পড়াবো, প্র্যাকটিস দিয়েই পড়াবো। অর্থাৎ তোমাকে গাইড, টেস্ট পেপার, সাপ্লিমেন্টে যে কোনো একটা রাখতেই হবে। মূল বই তো রাখবা, এর পাশাপাশি এগুলো রাখতে হবে। আদারওয়াইজ তোমার প্রিপারেশন হবে না, তোমার স্বপ্ন দেখা হবে না, এটা 100% কনফার্ম। আমার কথা কি বুঝছো? একটু রেসপন্স করো। জি স্যার। বাকি কয়েকজন কথা বলো, রেসপন্স করো। আমি তোমাদের গাইডলাইন দিচ্ছি, খুবই স্পেশাল কথাগুলো বলতেছি, মনোযোগ দিয়ে রিপ্লাই দিও। বাকিরাও কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জি থ্যাংক স্যার, ইউ। বুঝতে পারছি। তো তোমাদের যেই কথার স্পিড, সেই স্পিডটা যাতে কাজে ফুটে, আমি সেটা আশা করতেছি, সেই অপেক্ষা আছি। কথায় বলছো যে বুঝতে পারছি, এটা কথায় না, কাজে ফুট প্রকাশ করার চেষ্টা করবা। একটা প্রবাদ আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এটা কিন্তু আসলে অনেকটা গভীর অর্থ মিন করে, বুঝছো? এই অর্থ যদি তুমি বুঝতে পারো, আশা করা যায় তুমি আজকে আমার ক্লাসটা করার পর আর জীবনও তুমি চিন্তা করবা না যে আমি কি ছিলাম আগে, এখন আমাকে কীভাবে প্রিপারেশন নিতে হবে। সত্যি কথা বলতেছি, তুমি যদি এই কথাগুলো অর্থ বুঝো, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এমনও অনেক মানুষ আছে যারা বাস্তব জীবনে সবার থেকে আড়ালে থাকে, কিন্তু দিন শেষে তারাই সাকসেস হয়। কেন সাকসেস হয়? তারা সেই টেকনিকটা জানে, যে টেকনিক মতো কাজ করলে সাকসেসের পথে যেতে হবে। তো সবাই সব কিছু জানে না বা বুঝে না বা বুঝতেও চায় না। কারণ কি, ওই এখন তো বর্তমান যুগ আমেজ আরামায়েশের যুগ, ফেসবুকিং, ইউটিউবিং, টিকটক, লাইকি, এগুলো করে দিন পার করব। কিসের পড়ালেখা? এত পড়ালেখা কী হবে? কে কী করতে পারছে? এই কথাগুলো কারা বলে? যারা জ্ঞানহীন, বুদ্ধিহীন, তারাই বলে। মনে রাখবে একটা কথা, পরিশ্রম কখনোই বিফলে যায় না। তুমি লেখাপড়ার জগতে আসো, লেখাপড়া করতে থাকো, পরিশ্রম হচ্ছে। এই পরিশ্রমের ফলাফল আজ না হোক কাল, কাল না হোক পরশু দিন, একদিন না একদিন অবশ্যই ইনশাল্লাহ পাবা। কিন্তু এটা মনে রেখো না যে, বা এটা মনে করো না যে আমি যে এত লেখাপড়া করতেছি, এই লেখাপড়া করে কী লাভ হবে। দিন শেষে তো আমাকে সেই চাকরিই করতে হবে, বা দিন শেষে তো দেখা যাবে আমাকে সেই বিজনেসই করতে হবে। তো এই লেখাপড়া দিয়ে কী হবে? আসলে এখন হয়তো বা বুঝবা না, যখন একটু বড় হবা বা ওই সময় পৌঁছাবা, যে সময় চিন্তা করবা যে ওই সময় একটু ভালো করে পড়লে একটু ভালো উপরে জায়গায় চাকরি পাইতাম, একটু ভালো করে লেখাপড়া করলে সময়কে কাজে লাগালে বিজনেসটা আরও ভালো করে করতে পারতাম। এখন হয়তো বুঝবা না, পরবর্তীতে বুঝবা। যেমন এখন আমি বুঝতেছি, আমি 9-10 থাকতে যে সময় পড়ালেখা করছি, এই পড়ালেখা দিয়ে কিছুই হয়নি, বা ইন্টারে থাকতে যেভাবে পড়ছি সেই পড়ালেখা দিয়ে কিছুই হয় নাই। এখন চিন্তা করতেছি, ইন্টারে যদি ভালো করে পড়তাম, ভালো একটা পাবলিকে চান্স পেতাম, ভালো একটা জায়গায় যেতে পারতাম, আরও অনেক স্টুডেন্টকে ভালো করে পড়াতে পারতাম, বা আমার মন মতো একটা জায়গায় গিয়ে আমি সবাইকে নিয়ে কাজ করতে পারতাম।
বা 9-এ যদি ভালো করে পড়তে পারতাম, এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারতাম, কলেজে ভালো চান্স পাইতাম, ভালো কলেজ থেকে পড়ে ভালো একটা জায়গায় যেতে পারতাম। এখন আমার কাছে মনে হয় আবার কষ্টও লাগে, কিন্তু এখন কথা হচ্ছে এই দিন শেষে কষ্ট পেয়ে কোনো লাভ নাই। এই সময়টা জীবনও ফিরে আসবে না। তো যতই তুমি হাহামুড়ি করো বা কান্নাকাটি করো, তোমার কোনো লাভ হবে না। ওই তোমার কান্নাকাটি জাস্ট এতটুকুই চলবে, যে কান্নাকাটি করতেছো, মন খারাপ করতেছো, এতটুকুই, আর কিছুই পাওয়া যাবে না। তো এখনও তোমাদের কাছে যথেষ্ট সময় আছে। আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, আমি আমার সময়ে আমার মতো করে পড়ছি, কিন্তু গুছায় উঠতে পারি নাই। এই জন্য দেখা গিয়েছে আমার ক্ষেত্রে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষার জন্য যে রেজাল্টটা, সেই রেজাল্টটা পুরোপুরি ভালো আসে নাই, যার কারণে এখন আমাকে সাফার করতে হচ্ছে। বাস্তব অভিজ্ঞতা আমি নিজে, তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি যে তোমরা মোটিভেট হও, কিন্তু মোটিভেট হইয়া থেমে থাইকো না। মোটিভেশন নিয়ে কেউ কোনো কিন্তু কিছু করতে পারে না, সত্যি কথা। মোটিভেশন স্পিচ শুনো, মোটিভেশন স্পিকার অনেক আছে পৃথিবীতে, সবার কথা শুনলে দু একদিন ভালো লাগবে, পরের দিন তুমি যেই লাও সে কদু। তো এটা দিয়ে তোমার কোনো লাভ নাই। মোটিভেশনের কথা শুনে, মোটিভেশন স্পিচ শুনে তোমার জীবনে কোনো সফলতাই হবে না। তোমাকে নিজেকে সফল হতে হবে, চেষ্টা করতে হবে, নিজেকে কামব্যাক করতে হবে। লিঙ্ক চলে যাবে বাচ্চারা, একটু লিঙ্ক দিব, আবার এসো। হ্যাঁ, কথা শেষ হয় নাই। তো যেটা বলতেছিলাম, মোটিভেশন শুনতে ভালো লাগে, কিন্তু মোটিভেশনের পরে যখন তুমি চিন্তা করো যে আমি এতদিন কই ছিলাম, পরে যখন মোটিভেশন করা কথা বলা শেষ, তখন যখন তুমি বাসায় চলে আসো, তখন যেই লাও সে কদু। আসসালামু আলাইকুম। আমাদের আজকের চমৎকার স্পেশাল গাইডলাইন ক্লাসের এই মুহূর্তে আমরা আছি কারেন্ট ছাড়া, বিদ্যুৎ চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ, বিদ্যুৎ চলে গেলেও কিন্তু আমাদের স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায়নি। কারণ কি, আমি তোমাদের জন্য ইউপিএস নিয়ে এসেছি। আমি যদি ওয়াইফাই দিয়ে ক্লাস করাই, কারেন্ট চলে গেলে তো ওয়াইফাই বন্ধ থাকবে, স্বাভাবিক। যদিও কারেন্ট চলে যাওয়ার পর গরম লাগে প্রচুর ক্লাস নিতে বা কথা বলতে, তারপরও চেষ্টা করি যাতে করে তোমাদের নিয়ে স্বপ্ন দেখার জার্নিটা আরও সুন্দর হয়। এটা হচ্ছে টর্চ লাইট, দেখো এটা বন্ধ করলে তো এই যে অন্ধকার, আসলে কারেন্ট চলে গেছে। ক্লাস রেকর্ড হচ্ছে দেখে আমি তোমাদেরকে একটু জাস্ট বলতেছি, রিপিট করতেছি। দেখতে পাচ্ছ যে সামনে ওয়াইফাই বাতি জ্বলতেছে। তো আমার বাসায় আইপিএস নাই, ইউপিএস নিয়ে আসছি যাতে করে ওয়াইফাই রাউটার আর হচ্ছে গিয়ে অন্য মেশিনটা চলে। তো এটা শুধুমাত্র তোমাদের নিয়ে স্বপ্ন দেখার জন্যই করতেছি। আগে কি হতো জানো, আগে কারেন্ট চলে গেলে ক্লাস বন্ধ থাকতো। তো এটা আমার কাছে অনেকটাই কষ্টকর ছিল যে কারেন্ট চলে গেলে ক্লাস যদি নিতে না পারি, তাহলে তো বাচ্চাদের প্রচুর ডিস্টার্ব হবে বা প্রচুর ক্ষতি হবে। কারণ কি, একদিন ক্লাস মিস হওয়া মানে কি জীবনে একটা দিন চলে যাওয়া। এটা আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে যেটা বুঝি, যতটা আমি কষ্ট পাই এখন সেই দিনগুলোর কথা মনে পড়লে। তো এখন যেহেতু একটা দিন আমাদের প্রতিটা লাইফের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, বা প্রতিটা মুহূর্তের জন্য অনেক ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে, তো এই জন্য আমরা চেষ্টা করি যাতে কোনো দিন ক্লাস মিস না হয়। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। তো ইউপিএস এর মাধ্যমে কারেন্ট চলে গেলে ওয়াইফাই থাকতেছে, ক্লাস নেওয়া যায়। তো এখন যেভাবেই হোক আমি তোমাদেরকে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি, ক্লাসটা চালু রাখতেছি। এখন তোমাদেরকে এটা থেকে শিখতে হবে যে একজন শিক্ষক হয়ে যদি আমাদের জন্য এত কিছু করতে পারে, তাহলে আমরা আমাদের জন্য কেন আমরা লেখাপড়া ঠিকভাবে করতে পারবো না। এখান থেকেও তোমাদের শেখা উচিত, বা এখান থেকেও মোটিভেশন নিয়ে লেগে পড়া উচিত। তোমাদেরকে কিন্তু একটু আগে বলছিলাম যে মোটিভেশন নিয়ে জীবনেও কেউ কিছু করতে পারে না। মোটিভেশন না মানে হচ্ছে নিজের ভালো লাগা, মনে একটা শান্তি, কিন্তু এই মনের শান্তি দিয়া তুমি সাকসেস হইতে পারবা না। তো তোমাকে কষ্ট করে, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে তারপরেই সাকসেস হইতে হবে। ওই মোটিভেশন নিয়ে দু একটা কথা বলছি, ভাল লাগছে, স্যার অনেক সুন্দর কথা বলছে, অনেক ভালো উপদেশ দিয়েছে, এত সুন্দর কথা জীবনও শুনি নাই, এগুলো বলে তোমার লাইফের বিন্দু পরিমাণ লাভ হবে না। সিরিয়াসলি বলতেছি, এগুলো বাস্তব কথা। বাস্তব কথা শুনলে একটু তিতাই লাগে। বাস্তব কথা মিষ্টি না, বাস্তব কথা তিতার মতোই। কিন্তু এই কথাগুলো যদি তুমি তিতাকে মিষ্টি বানায় কাজ করতে পারো, তোমার লাইফে সাকসেস ইনশাল্লাহ। আমি কি বুঝাতে পারছি যা বললাম? আচ্ছা, তো আশা করি কথাগুলো একটু তিতা হইলেও তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা, কথাগুলো গুরুত্ব অনেক। তো যেটাই বললাম আর কি, তো ওই মোটিভেশন নিয়ে আমরা কখনোই লাইফে সাকসেস হইতে পারবো না। আমাদের কষ্ট করে, পরিশ্রম করে সাকসেসের পথে যাইতে হবে। তো এই জন্যই তোমাদেরকে বললাম যে আমি এত কষ্ট করে গরমের মধ্যে তোমাদেরকে পড়াচ্ছি, এবং কিন্তু মশা অনেকটা আদর করতেছে। জানোই তো মশার আদর কীরকম, সবাই তো জানো। তো এখন এই যে মশার আদর, গরমে প্রচণ্ড মানে একটা অবস্থা টাইট, এর মধ্যেও তোমাদেরকে টর্চ লাইট জ্বালিয়ে গরমের মধ্যে বসে তোমাদেরকে পড়ানোর একটা চেষ্টা করা, এটা কতটা যে ত্যাগ একজন শিক্ষক বা যে পড়ায় সে ভালো বুঝে।
তো একটা কথা আছে না, যে মানুষটা জীবনে একবার অজ্ঞান হয়েছে সে বুঝে, অজ্ঞান হইলে তার কাছে মনে হয় যে আমি চলে যাচ্ছি পৃথিবী ছেড়ে। আর যে জীবনে অজ্ঞান হয় নাই সে অজ্ঞান হওয়ার ফিল টের পাবে না কখনো। বাস্তবে আলহামদুলিল্লাহ আমি একবার অজ্ঞান হয়েছিলাম, এই জন্য বললাম আর কি, যা কথার কথায় উঠে গেল। তো এখন যেটা বলা আর কি, মনে রাখবা যে আমি তোমাদের জন্য বা একজন শিক্ষক তোমাদের জন্য, তোমাদের ভালোর জন্যই সে নিজে কষ্ট করতেছে। এই যে আমি তোমাদের জন্য এত কষ্ট করতেছি, আমার কি লাভ? আমি কি তোমাদের পরীক্ষা দিব? আমি কি জিপিএ পাবো? আমি কি পাবলিকে চান্স পাবো? আমার দিনগুলো চলে গেছে। যদি এরকম হইতো যে হ্যাঁ আমার আরেকটা সুযোগ আছে সামনে, আমি আবার ক্লাস 9-এ ভর্তি হতে পারবো, আবার লেখাপড়া করতে পারবো সুন্দর করে, আবার ইন্টারে ভর্তি হতে পারবো, আবার সামনে মেডিকেলে ভর্তি পরীক্ষা অংশ নিতে পারবো, বুয়েট ভর্তি পরীক্ষা অংশ নিতে পারবো, সেক্ষেত্রে একটা কথা ছিল যে এত রাত জেগে নোট করা, কারেন্ট চলে যাওয়ার পরেও ক্লাস নেওয়া, তোমাদেরকে শেখানো, নিজে শিখা, তাহলে একটা কথা ছিল যে হ্যাঁ স্যার শুধু আমাদেরকে শিখাচ্ছে না, নিজের প্রয়োজনও শিখাচ্ছে বা শিখতেছে। কারণ কি স্যার নিজেও ভর্তি পরীক্ষা দিবে, নিজেও এসএসসি পরীক্ষা দিবে, এইচএসসি পরীক্ষা দিবে। তো আমার তো এখানে কোনো লাভ নাই। আমি তোমাদেরকে যে পড়াচ্ছি, প্রিপারেশন নেওয়াচ্ছি, সম্পূর্ণ তোমাদেরই উপকার। এটা কিন্তু প্রত্যেকটা শিক্ষক, শুধু আমি না, বাংলাদেশের যে কোনো শিক্ষকের কাছে গেলেও তুমি একই কথা শুনবা যে আমরা যে শিক্ষার্থীদেরকে পড়াই এটা আমাদের জীবনে কোনো লাভ নাই, জাস্ট আমরা তাদেরকে পড়াই তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। এই কথাটা সকল শিক্ষকই বলবে, আর এটাই বাস্তব। এখন তুমি এটা চিন্তা করো যে তোমাদের জন্য একজন মানুষ অনেক কষ্ট করতেছে তোমাদের জীবনের সাকসেসের জন্য, শুধু কি সেই মানুষটা? তুমি জাস্ট একটু চিন্তা করো যে তোমার পিতামাতা তোমার জন্য কত কষ্ট করছে। এই সে ক্লাস নার্সারি থেকে তোমাকে পড়াইতে পড়াইতে একবারে ইন্টার পর্যন্ত পড়াইছে, কত টাকা খরচ করতে হয়েছে প্রতি মাসে, প্রতি বছর। তুমি যে 10টা বছর 12টা বছর এই স্কুল লাইফ, কলেজ লাইফ শেষ করে ভার্সিটি লেভেলে যাও বা ভার্সিটি লাইফে যাও, তো এই 10 থেকে 12 বছর তোমাকে পড়াইতে তোমার পিতামাতার কতটা কষ্ট করতে হয়েছে, কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে। তোমাকে ভালো করে শেখানোর জন্য ভালো ভালো স্যারদের কাছে পড়াইছে, অনেক টাকা খরচ করে প্রাইভেটে দিছে, কোচিংয়ে দিছে, বাসায় টিউটর রাখছে। কেন রাখছে? শুধুমাত্র তোমাদের ভালো একটা রেজাল্টের জন্য, তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। কিন্তু তোমরা তোমাদের ওই মুহূর্তে তোমাদের পিতামাতার কথা হয়তো বা ভালো করে গুরুত্ব দাও নাই বা বুঝতে চেষ্টা করো না যে আমার পিতামাতা আমাকে বলতেছে, কেন বলতেছে, কেন আমার জন্য এতটা খরচ করতেছে, কেন আমার জন্য কষ্ট করতেছে, এগুলো তোমরা কেউই ওই সময়ের মধ্যে বুঝো না। কিন্তু যখন তোমাদের কাছ থেকে সময় চলে যায়, যখন তোমরা টের পাও, তখনই তোমাদের সময় চলে যায়। সত্যি কথা বলতে, যখনই মানুষ টের পায় যে ইস আমি কি করলাম, আমার সময়গুলো নষ্ট করলাম, কিন্তু এই বুঝটুকু না সময়ের মধ্যে কেউ বুঝে না। যারা বুঝতে পারে তারাই লাইফে সাকসেস, আর যারা বুঝতে পারে না দিন শেষে তারাই হাউমাউ করে, আমার মতো কান্নাকাটি করে। কথা কি বুঝছো? এটা আমাকে জানায়ও। সবাই কি আমার কথা শুনতেছো, বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। আমি বাস্তবতাই বলতেছি, আমি তো কোনো গাল গল্প বলতেছি না, কোনো কৌতুক বলতেছি না, এগুলো বাস্তব কথা বলতেছি, ঠিক আছে? তো তোমরা জাস্ট কথাগুলো মনোযোগ দিয়ে শুনো। একটা গাইডলাইন ক্লাসে অনেক কথাই আল্লাহর মতে বলতে পারতেছি, এটা আমার কাছে অনেকটা ভালো লাগছে যে হ্যাঁ আমি তোমাদেরকে বাস্তব অভিজ্ঞতা শিখাতে পারতেছি বা বাস্তবতা কি এটা বলতে পারতেছি। তো এটাই বললাম আর কি, যে তোমাদের পিতামাতা তোমাদের জন্য সেই ছোট্টবেলা থেকেই পরিশ্রম করে আসতেছে। আমরা তো শিক্ষক মাত্র পরিশ্রম করি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, কিন্তু সর্বোচ্চ যে পরিশ্রমটুকু করতেছে সে হচ্ছে তোমার মা, তোমার বাবা। এখন তোমার মা বাবার দিকে তাকায়া হলেও তোমাকে পরিশ্রম করতে হবে। কারণ কি, তুমি পরিশ্রম করতেছো তোমার নিজের সফলতার জন্য না, তোমার পরিবারের সফলতার জন্য। তুমি যদি মেডিকেলে চান্স পাও বা বুয়েটে চান্স পাও বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তাহলে তোমাকে দিয়ে কি তোমার আব্বা আম্মু গর্ব করবে না? বা তোমাকে দিয়ে কি তারা হাসি আনন্দ থাকবে না যে আমার ছেলেটা বুয়েটে চান্স পাইছে, মেডিকেলে চান্স পাইছে, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ভালো একজন মানুষ হয়ে বের হবে? তো এই তোমার অর্জনের পেছনে কি শুধু তোমারই সফলতা নাকি তোমার পরিবারের সফলতা আছে? এটা আমাকে বলো। পরিবারের সফলতা আছে। অবশ্যই পরিবারের সফলতা আছে, পরিবারের সবারই একটা কি আছে, স্বপ্ন আছে তোমাকে নিয়ে। এখন কথা হচ্ছে তুমি যদি পরিবারের দিকে না তাকায়া নিজের আমেজে, নিজের ভাল লাগছে দেখা পড়তেছি না, ফেসবুকিং ইউটিউবিং এটা সেটা করি, এত পড়ালেখা করে কি হবে, নিজের মতো করে নিজে একটা মানে মতবাদ দিয়ে বা নিজের মতো করে চলাফেরা করো, তাহলে দেখা যাবে দিন শেষে তুমি নিজেরও ক্ষতি করলা, পাশাপাশি তোমার পরিবারেরও ক্ষতি করলা। মনে রাখবা, তোমার নিজের সফলতা মানে তোমার পরিবারের সফলতা, যেটা আমি একটু আগে বুঝাইলাম। নিজে সাকসেস হলে কিন্তু পরিবারের সবাই তোমাকে নিয়ে গর্ব করবে, তোমার আব্বু আম্মু খুশি হবে। মনে রাখবা, পিতামাতা খুশি মানে হচ্ছে নিজের লাইফের সর্বোচ্চ সাকসেস।
আমি যেটা বলতেছি, যেটা ব্যক্তিগত মনে মনে করি, পিতামাতার হাসি খুশি মানে হচ্ছে পৃথিবীর এই লাইফে, নিজের লাইফে সবচেয়ে বেশি সাকসেসের পর্যায়। পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে, তুমি যতই সাকসেসের পথে যাও, দিন শেষে তুমি কিন্তু ফেইলর। কারণ কি, পিতামাতাকে খুশি না করে নিজে যতই আরাম আয়েসে দিন কাটাও, আরাম আয়েশ করো, দিন শেষে তোমাকে সেই ফেইলরের পথে পড়তে হবে, বা তোমার অবস্থা এতটাই করুণ হবে তুমি জীবনও কল্পনা করতে পারবে না। যেমনটা আমি একটা উদাহরণ দেই, যে কি বলবো, এই যে আমাদের যেই বাংলাদেশের যেই ইয়াটা নির্বাচনী ব্যবস্থাটা বিগত যে ইয়ারটা বছর 17 বছর যেমন অবস্থায় ছিল, কখনো কি কল্পনা করছে যে ছোট্ট একটা প্রসঙ্গের কারণে এই দেশ থেকে তাকে চলে যেতে হচ্ছে, দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে? কেউ কল্পনা করে নাই। তো এরকমই হয়তো বা তোমার অবস্থা হইতে পারে, যদি তুমি চিন্তা করো যে আমি আমার লাইফে সাকসেস হব, পরিবারের দিকে তাকাবো না, আমি আমার মতো করে চলবো, চুরি করব, ডাকাতি করব, দুঃখিত কথাগুলো এরকম বলতেছি না, এরকম মাইন্ড করো না আবার, হ্যাঁ। তো চুরি করব, ডাকাতি করব, সুদ খাবো, ঘুষ খাবো, আমি আমার লাইফে সাকসেস হয়ে যাব এক সময়। কিন্তু আসলে না, তুমি হালাল উপায় উপার্জন করো, হালালভাবে চলো, সৎ উপায়ে থাকো, সময়গুলো কাজে লাগাও, তুমি অবশ্যই সাকসেস হবা। কিন্তু তুমি যদি উল্টাপাল্টা কাজ করে সাকসেস হও, যদিও সাকসেস হও, দিন শেষে তুমি কিন্তু ফেইলরই থাকবা। এবং তুমি কিভাবে একবারে নিচে চলে যাবা, বা কিভাবে তোমার লাইফে একবারে দুর্বিষহ হবে, তুমি টেরও পাবা না, যেরকমটি আমাদের এই নির্বাচনী ব্যবস্থায় দেখা যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়টা আর কি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আমি যেটা বললাম তোমরা খেয়াল রাখো, যে তোমাদের জন্য আমরা কিন্তু অনেক ডেডিকেটেড থাকি বা অনেক পরিশ্রম করি, কিন্তু দিন শেষে যদি তোমরা আমাদেরকে ওরকম গুরুত্ব দিয়ে না চিন্তা করো বা আমাদেরকে গুরুত্ব না দাও, তাহলে আমরা কোনো শিক্ষকই তোমাদেরকে সিলেবাস শেষ করতে পারবো না, বা তোমাদেরকে মন মতো পড়াতে পারবো না। তো কারেন্ট চলে আসছে, এখন যেটা বলি, তো আমি জাস্ট ওটাই বললাম। এতগুলো কথা বলার মূল একটাই কারণ, সে কারণটা হচ্ছে আমি চাচ্ছি এখন থেকে তোমরা সামনের দিনগুলোতে যে পড়বা, একটু সুন্দর করে পড়ো, একটু গুছিয়ে পড়ো, রুটিন মাফিক পড়ো, এবং আমি তোমাদেরকে যেরকমভাবে পড়াইতে চাই ঠিক ওরকমভাবেই তোমরা পড়ার চেষ্টা করো। এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট, আপাতত সিলেবাস শেষ করতে এবং সুন্দরভাবে তোমার রেজাল্টটা তৈরি করতে আমি তোমাদেরকে যেই গাইডলাইন, যেই নিয়ম, যেই রুটিন মতো পড়াইতে চাই বা পড়াইতে বলি, বা যেইভাবেই তোমাদেরকে পড়ার কথা বলি, তোমরা ঠিক সেইভাবেই শুরু করো। আর যদি তোমাদের কোনো অপিনিয়ন থাকে যে স্যার আপনি তো এইভাবে বলছেন পড়তে, আমাদেরকে যদি একটু এরকমভাবে পড়তে বলতেন তাহলে আমাদের সুবিধা হতো, সেই মতামতও তোমাদের কাছ থেকে আমি গ্রহণ করতে চাই, সেটাও তোমরা বলো। অর্থাৎ তোমার সিলেবাস শেষ করতে, তোমার ভালো রেজাল্ট করতে, বা তোমার লাইফের সাকসেসের জন্য আমি তোমাকে কিভাবে হেল্প করলে তোমার অনেক উপকার হবে, সেই মতামতটুকু আমি তোমার কাছ থেকে সবসময় চাই বা সবসময় জানতে চাই। আমার কথা কি বুঝছো? বাকিদের বলতেছি, বাকি রেসপন্স করো, সবাইকে রেসপন্স করতে হবে। মূল কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, তো এখন পরবর্তী কথাগুলো হচ্ছে, তাহলে মোটামুটি আমি অনেকগুলো কথা বলছি, মোটিভেশন দেওয়ার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ মোটিভেটেড হইছো, অনেকটা জানতে পারছো, শুনতে পারছো, শিখতেও পারছো। এখন তাহলে আমরা পরবর্তী স্টেপে আলোচনা শুরু করি। পরবর্তী স্টেপে আলোচনা হচ্ছে আমি আশা করতেছি সবাই আমার কথার সাথে একমত যে হ্যাঁ স্যার আপনি যেভাবে বলবেন আমরা ঠিক সেভাবেই পড়া শুরু করব। তো আমি তোমাদেরকে ইংরেজির যে বিষয়ে কথাটা বললাম, সেই ইংরেজি বিষয়টা আমি বুঝা দিলাম যে আগামী সপ্তাহে আমরা ইংরেজি হয়ে পড়বো, গ্রুপ সার্জারি হয়ে পড়বো। তাহলে এখন বাংলার কথা বলি। বাংলা আমি কিভাবে পড়াবো? বাংলার জন্য আমাদের গদ্য আছে, পদ্য আছে, এবং আছে বাংলা দ্বিতীয় পত্র আছে। তো আমাদের বাংলা প্রথম পত্রের জন্য আমাদের যে বইগুলো আছে, মেন বই, সেই মেন বই তোমরা হয়তো বা কোচিংয়ে, প্রাইভেটে যেমনি পড়ো, কিন্তু কথা হচ্ছে আমাদের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা আমাদের সৃজনশীলটা প্র্যাকটিস করতে হবে গাইড থেকে। এখন যেহেতু অনেকের গাইড থাকে না, সেক্ষেত্রে সমস্যা, গাইড থেকে পড়াটা পসিবল হয় না। তো আমি যে কাজটা করব, তোমাদেরকে প্রত্যেক দিন যেই সপ্তাহে শুধু বাংলা পড়া থাকবে অফলাইনে, সেই সপ্তাহে শুধু বাংলার ক আর খ পড়া দিব, হাতের লেখা দিব আর কি, হাতের লেখা ক আর খ। তো বেশি দিব না, যতটুকুই দিব অতটুকু লিখতে পারবা। তো বাংলা ক খ দিলে জাস্ট ওটা মুখস্থ করে খাতায় লিখে আমাকে দেখাবা। শুধু এক সপ্তাহ বাংলার ক খই পড়বা লিখবা, শেষ। তাহলেই বাংলার জন্য এনাফ। আমার কথা কি বুঝছো? এটা হচ্ছে বাংলার অফলাইনের পড়ার কথা। এইভাবে বাংলা আমি অফলাইনে পড়া দিব।
আর ক্লাস তো অবশ্যই নিব, ক্লাসের হিসাব আলাদা, অফলাইনে পড়ার হিসাব আলাদা। তো বুঝতে পারছো কি, আমাকে জানাও একটু বাংলার বিষয়টা বুঝতে পারছো কিনা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আইসিটি, বাংলা দ্বিতীয় পত্র সেম। আইসিটির জন্য আমরা কী করবো, আইসিটির জন্য কিন্তু যে ক খ এমসিকিউ এই পার্টটুকু বাকি। তো আমি আইসিটির জন্য যে সপ্তাহে আইসিটি পড়া থাকবে শুধু আইসিটির ক দিব খ দিব, এবং আমরা চেষ্টা করব যে এমসিকিউ নিয়ে আলোচনা করতে। তো যদি এরকম হয় যে ক খ মুখস্থ যে পার্টটুকু এগুলো মুখস্থ করে খাতায় লিখে দেখাইলা, কিন্তু এমসিকিউ পার্টটা ক্লাস নিতে হবে, তখন আমি এমসিকিউ ক্লাসের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমি তো সৃজনশীল ক্লাস নিচ্ছি, সৃজনশীলের পাশাপাশি এমসিকিউটাও ক্লাসে নিব। আর যদি প্রয়োজন হয় যে স্যার আপনি এমসিকিউ নেবেন ক খও নেবেন, তাহলে আরও বেশি উপকার হয়, তাহলে আমি ক খও নিব ইনশাল্লাহ। অর্থাৎ আমি তোমাদের 100 নাম্বার প্রিপারেশনের জন্য, পরীক্ষা তো 100 নাম্বার হয়, প্র্যাকটিক্যাল অংশও আমি হেল্প করবো, সমস্যা নেই। প্র্যাকটিক্যাল কীভাবে লিখতে হবে, কী কী লিখতে হবে, বা কীভাবে লিখতে সুন্দর হয়, সাজানো গোছানো, এগুলো আলোচনা করবো, সমস্যা নেই। মানে একবারে 100 নম্বরের জন্য ফুললি সাপোর্ট আমি তোমাদেরকে দিব ইনশাল্লাহ। সবসময় আমি তোমাদের এই 100 নম্বরে ফুললি সাপোর্ট নিয়ে কাজ করতেছি। এখন তোমাদেরকে একটু অ্যাক্টিভ হতে হবে, ঘুম থেকে জাগ্রত হতে হবে, বা ইঁদুরের গর্ত থেকে বের হতে হবে। নিজেকে নিয়ে চিন্তা করতে হবে যে আমি এখন থেকে একজন স্বপ্ন যোদ্ধা, বা এখন থেকে আমি একটা স্বপ্ন দেখার পথে আছি, স্বপ্ন দেখার গেম খেলতেছি, বা আমাদের স্বপ্ন দেখার জার্নিতে আমরা এখন প্রিপারেশন নিচ্ছি, বা যেভাবেই হোক নিজেকে চেষ্টা করবা একটু মোটিভেটেড করতে এবং সেভাবেই শুরু করতে ইনশাল্লাহ। তো আমি তোমাদেরকে অনেকক্ষণ যাবৎ মোটিভেশন দিয়ে পড়াটা বুঝা অনেক কিছু বলছি। এখন তোমরা একটু আমাকে যদি বলতা নিজ থেকে যে স্যার আপনি যেভাবে বলছেন আমরা তাহলে সেভাবেই সত্যি সত্যি শুরু করতে চাচ্ছি, বা আজকে না কয়েকদিন পর থেকে, বা এই সপ্তাহ না আগামী সপ্তাহ থেকে, মানে তোমার মানে সত্যি যে কথাটা, মনের যে কথাটা সত্যি সত্যি আমার কাছে পড়তে চাচ্ছ, এবং কোন দিন থেকে পড়তে চাচ্ছ সেই দিনটার কথা আমাকে তুমি বলবা। যদি পারো এখনই বলো, তাহলে আমার অনেক ভালো লাগবে যে আমি এখন সরাসরি তোমার কাছ থেকে উত্তরটা চেয়ে নিতে পারতেছি যে হ্যাঁ তুমি ওই দিন থেকে পড়া শুরু করবা আমার কাছে। এখন তোমরা বলো কোন দিন থেকে তোমরা শুরু করতে চাও। স্যার এখন থেকেই। আচ্ছা, এখন থেকেই তৃষা বলছো, বাকিদের মতামত আমার জানা প্রয়োজন, বাকিরা কি বলতে চাও। আচ্ছা 2 জন, বাকিরা? জি স্যার এখন থেকে শুরু করেন। আচ্ছা 3 জন। জি স্যার এখন থেকে শুরু করেন। 4 জন। তাহলে 4 জন এখন থেকেই, আর বাকিরা কিছু বললাম না, চুপচাপ শুরু করেন স্যার, আজকে থেকে শুরু করেন। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, 27 ব্যাচ বলছো, খুশি হলাম। ওকে থ্যাংক ইউ, এখন থেকে শুরু করব। ওকে খুশি হলাম। ওকে হ্যাঁ হ্যাঁ বলো। বুঝি নাই। আচ্ছা এই মুহূর্তে, ওকে থ্যাংক ইউ। যাক ভালো লাগলো, সোহান কথায় বলছো এই মুহূর্তে। তো সোহান এই কথাটা কি শুনছিলাম, কখন বলছিলাম এই মুহূর্তে? আমার তো মনে হচ্ছে এই কথা আমি বলছিলাম কখনো না। মানে পরের কথা কইলে যদি কালকে কইলে কালকে পরশুদিনে যোগ, পরশুদিন কইলে আবার পরশুদিনে পরের দিনে যোগ, এমনি করতে 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 দেখো এক্সাম শেষ, অ্যাডমিশন শেষ, লাস্টে এক্সেলেন্ট, গুড, এই তো ভেরি গুড। তার মানে এই মুহূর্তে, এই মুহূর্তে মানে এই মুহূর্তে, ঠিক আছে? মনে রাখবা কাল বলতে কোনো কিছু নাই, কাল বলতে ডিকশনারি থেকে বাদ দাও, কাল শব্দটা তোমার ডিকশনারিতে নাই মনে করো, কাল বলতে কিছুই নাই, এই মুহূর্তে, এই মুহূর্তে মানে আলহামদুলিল্লাহ শুরু করে দিব, হয়ে যাবে। এখন সব কিছু আলোচনা হইলো, এখন তোমাদেরকে আমি একটা ছোট্ট গাইডলাইন দিই, সেটা হচ্ছে তোমরা যখন সারাদিন কলেজ কোচিং করার পর রাত্রে পড়া শেষ করো, তোমাদেরকে প্রত্যেক দিন, হ্যাঁ বলো একটা কথা কই, বলো বলো। মানে আমার যখন মনে করেন পড়তে মন চায় না, বা রাইতে মনে করেন বেশি মুডটা খারাপ থাকে, তখন কি করি, আপনার একটা ভয়েস আছে আমার কাছে, মানে আমার ওদিনটা দেখলাম যে ফাইলে সেভ হয়ে ছিল, ওদিনকে কি লেগে ফাইলটা সেভ করলাম অনেক আগেই, তো ওই ফাইলের ভিতরে গিয়ে দেখলাম আপনার ওই ভয়েসটা আছে, বুঝছেন? তো ওই ভয়েসটা আমি শুনি প্রায়, বুঝছেন? যদি মনে হয় আমার পড়তে মন চায় না, তো ইনস্ট্যান্ট পরে আবার মনে হয় মুডটা পরে যে আবার পড়তে হচ্ছে, আবার কামব্যাক করতে হইব। আচ্ছা ভয়েসটা কি ছিল? ভয়েসটা আপনি দিব মনে পড়ে আবার স্যার। ও আচ্ছা, মানে এটা কি তুমি ডাউনলোড করছিলা? ওই দিন স্যার আপনি মানে আমার সব ভয়েসে আপনার ডাউনলোড হয়ে যায় আর কি, হোয়াটসঅ্যাপে সব ভয়েসে। আচ্ছা যাই হোক, ওই দিন যে ভয়েসটা দিছিলেন স্যার, আমি আপনার দিনে এমন কোন ভয়েস দিতে বা আসে কখনো, বা আপনার এমন ভয়েস শুনতে? ও
ও মানে আমার কোনো ভয়েস রেকর্ড করা ছিল, সে ভয়েস তুমি শুনছো, এটাই তো? আমি বুঝতে পারতেছি না কথাটা। জি স্যার ওইটাই। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। যাই হোক, মানে কথা হচ্ছে কি, যেভাবে তুমি কামব্যাক করতে পারো, তোমার মন খারাপ, তোমার মন খুশি হতে হবে। একটা কথা মনে রাখবা, যে মন খারাপ থাকলে কখনোই লেখাপড়া হবে না। তোমাকে যদি বলে যে তুমি এই এমসিকিউর উত্তরটা সঠিক করে দাও, তুমি বুয়েটে চান্স পাবা, মেডিকেলে চান্স পাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, কিন্তু তোমার মন খারাপ, তুমি কিন্তু এটা সঠিক উত্তর করতে পারবা না, তুমি এটা ভুলই করবা, কারণ তোমার মন খারাপ। তো মনে রাখবা, মন খারাপ থাকলে মন খারাপ থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, মন খুশি করে তারপর তুমি পড়ালেখা করবা। আমি তোমাদেরকে একটা কথা বলি, যে মানুষের মন সবচেয়ে পাওয়ারফুল। এটা আমি না, সোহাগ ভাইয়া বলছে, বুঝছো? সোহাগ ভাই বলছে যে মানুষের মন সবচেয়ে পাওয়ারফুল একটা জিনিস। কারণ কি, মানুষ মনের মাধ্যমেই বিশ্ব জয় করতে পারে, মনকে নিয়ে কন্ট্রোল করে, মনকে নিয়ে কাজ করে অনেক কিছু করতে পারে। তো এখন যদি তোমাদের পড়তে পড়তে বা কোনো একটা কারণে মন খারাপ থাকে বা বোরিং থাকে, সেক্ষেত্রে তুমি যে কোনো উপায়ে নিজেকে কামব্যাক করতে পারো। তো সোহান বলছো, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। তুমি একটা ভয়েস শুনে তুমি কামব্যাক করতে পারতেছো বা পড়া মনোযোগ দিতে পারতেছো। তো এটা যে শুধু প্রত্যেকের জন্য একই রকম হবে এরকম না। বলো। একটা বড় সমস্যা হলো স্যার, রাত্রে পড়তে গেলে না, মানে আজকাল 11টা বা 12টা পর্যন্ত পড়া যায়, পরে দিয়ে ঘুমে মনে করেন চোখ খোলা যায় না। পরে আমি আরেকটা নতুন টেকনিক পেয়েছি কি, যে মনে করেন যখন ঘুমায় কি স্পিড খাই আর কি আমি। আচ্ছা, স্পিডে তো যেমন ক্যাফেইন থাকে স্যার, ওই ক্যাফেইন জিনিসটা মনে করেন কি মানুষের উদ্দীপনা বাড়ায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। মানে এই যে ড্রিঙ্কস করতেছো আর কি, এই যে কিছু খাচ্ছো, কোমল ড্রিঙ্কস খাচ্ছো, এই তো? জি স্যার, রাইতে বেলা প্রায় সময় আমি এটা করি স্যার। মনে করেন যখন 12টা ওভার হয়ে যায়, তখন যখন শরীরে কাজ করে না, তখন একটু মনে করেন ছাদে ঘুরান দেয়, তারপর আবার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো বলি সবাইকেই বলতেছি, তো আমাদের যে স্টুডেন্ট সোহান, ও কিন্তু কিছু ফলো করে টেকনিক, তো তোমরা চলে এই টেকনিকগুলো ফলো করে দেখতে পারো যে নিজের জন্য কখন কাজে লাগে বা কীভাবে কাজে লাগে বা উপকার আসে, ঠিক আছে? তো সবার তো কামব্যাক একভাবে আসবে না। তুমি দেখো যে তুমি যখন মন খারাপ আসছে বা ঘুম চলে আসছে, তখন তুমি একটু কিছু খাওয়া দাওয়া করলা বা ছাদে উঠে ঘুরে আসলা, বা একটু মিউজিক বলতে হারার বিনোদন আর কি, মিউজিক করলা বা একটু স্পিচ শুনলা, বা যে কোনোভাবেই তোমার মনটাকে শান্ত করার চেষ্টা করলে বা তোমার ঘুমটাকে কাটাইলা এবং আবার পড়া শুরু করলা। তো এখন মনে রাখবা যে স্টুডেন্টদেরকে, ইন্টার লেভেল স্টুডেন্টদেরকে তোমাদের কমপক্ষে 1টা পর্যন্ত, 12 থেকে 1টা পর্যন্ত পড়তেই হবে, এটা বাইরে বিকল্প নাই। তুমি যদি 12টার আগে ঘুমায় যাও, তোমার কিন্তু প্রচুর পড়া থেমে যাবে, প্রচুর পড়া জমে যাবে, তুমি কিন্তু সিলেবাস কমপ্লিট করতে পারবে না। 12টার আগে ঘুমানোই যাবে না, 12টার পর ঘুমাইতে হবে কমপক্ষে। যদি পারো 12:30 1টা পর্যন্ত মোটামুটি গুছায় খাওয়া দাওয়া করে ঘুমাইতে পারো, তাহলে ভালো। কিন্তু 12টার আগে যদি ঘুমায় যাও, অনেক কিছুই পড়া বাকি থাকবে, কারণ কি সিলেবাস প্রচুর বড়। পড়তে পড়তে আমাদের একবারে দেখা যাবে লাস্ট মুহূর্তে নিজের মানে যায় অবস্থা, এরকম একটা অবস্থা যে কী পড়বো না কী পড়বো, কোনটা ব্যাখ্যা কোনটা পড়বো, তখন আর টের পাওয়া যাবে না। তো সোহান যে কথাগুলো বলছে, হ্যাঁ বলো বলো। মনে করেন স্যার, অনেকেই আছে স্যার আমাদের সাথে, যেমন হৃদয়ে নাম কতখানি স্যার, আবার আমাদের ক্লাসের অনেকেই ক্লাসমেট আছে, যেমন এখন পর্যন্ত স্যার বইয়ের মনে করেন হায়ার ম্যাথের লিস্টটাও পারে না। তো ওরা কি কামব্যাক করতে পারবো? মানে ওরা কি আবার যেমন আবার কি কোনো একটা প্লাস পাওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, হ্যাঁ, এখন একটা কথা বলি, কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা, সবাই কথাটা শুনো। এই সোহান যে কথাগুলো বলতেছে, ওই যে অফলাইন স্টুডেন্ট যেহেতু, ও আশেপাশের ফ্রেন্ডদেরকে চিন্তা করে বলতেছে। এখন কথা হচ্ছে যে ইন্টারে 1টা বছর চলে গেছে, দ্বিতীয় বছরেই যদি চায় কেউ কামব্যাক করা যায় কি না বা যাবে কি না, উত্তর হচ্ছে অবভিয়াসলি যাবে, অবভিয়াসলি এটা যাবে, সম্ভব। সত্যি কথা বলতেছি, অবভিয়াসলি কামব্যাক করা সম্ভব। কিন্তু যদি কামব্যাকের এই মোটিভেশনটা বা কামব্যাকের ইচ্ছাটা তোমার এখন থেকে শুরু হয়, এখন থেকে যদি তোমার কামব্যাকের ইচ্ছা হয় যে হ্যাঁ, আমি 1 বছর নষ্ট করছি, 1 বছর কিছুই পড়ি নাই, বইয়ের বটাও জানি না, কিছুই জানি না, আমি এখন থেকেই লাগাতার আমি প্রিপারেশন নিয়ে আমি কামব্যাক করতে চাই, A+ পাওয়ার প্রিপারেশন নিতে চাই, অবশ্যই সম্ভব। 1 বছর বা 8 মাস, এটা কিন্তু অনেক যথেষ্ট সময়। আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে বলতেছি, 1 বছর হোক, 10 মাস হোক, 8 মাস হোক বা 6 মাসও হোক, এনাফ টাইম। 6 মাসেও মানুষ অনেক কিছু করে ফেলছে, সিরিয়াসলি বলতেছি, 6 মাসেও অনেক কিছু করা সম্ভব। জাস্ট একটু সুন্দর গাইডলাইন সিস্টেম অনুযায়ী হিউজ পরিমাণ
পড়তে হবে, হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে এবং সুন্দরভাবে পড়তে হবে, প্রত্যেক দিন পড়তে হবে, তাহলে অবশ্যই সম্ভব। অবশ্যই উত্তরটা রাইট, অবশ্যই সম্ভব না আমি বলতেছি না, কারণ মানুষ পারে না এমন কিছু নাই। যদি সে ডেডিকেটেড থাকে যে হ্যাঁ আজকে থেকেই শুরু করব, একবার ফাটায় ফেলবো, দেখবো কি আমাকে থামায়, এই মোটিভেটেড নিয়ে যদি সারা জীবন চলতে পারে, সারা জীবন বলতে আগামী 6 মাস 8 মাস যদি এই মোটিভেটেড নিয়ে চলতে পারে এবং এই মোটিভেশন নিয়ে কাজ করতে পারে, তা দ্বারা অবশ্যই এই প্লাস পাওয়া সম্ভব ইনশাল্লাহ। তাকে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ, অবশ্যই কেউ আটকাতে পারবে না, কারণ সেই লেভেলে পরিশ্রম করছে। আর বাস্তব অভিজ্ঞতা অহরহ আছে, বুঝছো? তুমি যে বললা না যে 1 বছর চলে গেছে, এখন কি কাম ব্যাক করা সম্ভব নাকি না, 1 বছর কেন, 3 মাসে কাম ব্যাক করছে, 3 মাসে, শেষ 3 মাসে দেখা দিছে। বাস্তব অভিজ্ঞতা, এগুলো কোনো গল্প না, এগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। 3 মাসে সে দেখা দিছে যে এ প্লাস পাইতে পারে, 3 মাসে এইচএসসি এর বাকি 3 মাসে পরে একবার দেখা দিছে। আসলে সে ইন্টার লেভেলে একবার ছিল আলতু ফালতু স্টুডেন্ট, তাকে কেউ গণায় ধরতো না, সে যে পাশ করবে কি না তারও সন্দেহ ছিল, কিন্তু শেষ 3 মাসে এমন পরিমাণ পড়ছে, এত প্রেশার নিয়ে পড়ছে, 3 মাসে সে এ প্লাস পায়া ভালো একটা মার্ক করছে এবং সে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। এরকম অহরহ উদাহরণ আছে। কিন্তু কথা হচ্ছে দিন শেষে একটা কথাই, তোমাকে এই মুহূর্ত থেকেই ডেডিকেট থাকতে হবে এবং 3 মাসে যে মানুষটা এ প্লাস পায়া বা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে বা কাম ব্যাক করছে, সে কী পরিমাণ প্রেশার নিয়ে পড়ছে, কী পরিমাণ এনার্জি তার ছিল, কী পরিমাণ মোটিভেশন নিয়ে সে সবসময় থাকছে, সেইটা সবসময় রাখতে হবে। যদি দেখা যায় সোহান, বাকিরা যারা আছো, তোমাদের আশেপাশে যত রকম স্টুডেন্ট আছে বা ফ্রেন্ডস আছে, সবার যদি সেই লেভেলের এনার্জি ক্রিয়েট হয় যে অবশ্যই আমি পারবো। একটা মানুষ 3 মাসে এ প্লাস পাইছে এইচএসসি পরীক্ষা, আমার কাছে এখনও 2 বছর সময় আছে ইন্টার ফার্স্ট ইয়ার যারা উঠবা, আমার কাছে এখনও 1 বছর সময় আছে সেকেন্ড ইয়ার যারা এখন আসছো, তাহলে আমি কেন পারবো না? আমি সত্যি কথা বলতেছি, আমি তোমাদেরকে এই মুহূর্তে এমন কোনো কথা বলি নাই যে কথাগুলো বানানো গল্প, যে কথাগুলো বললে তোমরা মোটিভেটেড হও, তোমরা পড়ালেখা শুরু করো। সত্যি কথা, আমি যে এতক্ষণ ধরে কথা বললাম তোমাদের, এমন কোনো কথা বলি নাই যে কথাগুলো সবগুলোই বানানো, বা যে কথাগুলো বানায় বলছি তোমাদেরকে মোটিভেট করার জন্য। সত্যি কথা বলতেছি, আমি একটা কথাও তোমাদেরকে আমি বানিয়ে বলি নাই, সবগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমি শুনছি, জানছি, দেখছি, সেখান থেকে বলছি। তো উত্তরটা কি সবাই বুঝতে পারছো আমি যা বললাম? আলহামদুলিল্লাহ, খুশি হলাম। তো সোহান রিপ্লাই পাইছো অথবা বুঝতে পারছো? শনি তোমাকে জানাও, তুমি কি বুঝতে পারলা কিনা কথাটা? ওকে, এখন কথা হচ্ছে তুমি অ্যাজ এ ফ্রেন্ড তার, যে সে যেই হোক, নাম বলতেছি না, তো তুমি যদি পারো, মানে স্যার আমি নিজেই তো পারি না স্যার, আমি তো কিছু বই মানে ভিডিও পাই না স্যার কইতে গেলে। আচ্ছা বলি না, আমি এটা বলতেছি না, বলতেছি যে তুমি তোমার দিক থেকে যদি পারো ওই ফ্রেন্ডদেরকে একটু বুঝায় বলো যে দোস্ত এখনও সময় আছে, আমি শুনছি বাস্তবে এরকম মানুষ হইছে, 3 মাসও মানুষ কামব্যাক করছে, এ প্লাস পাইছে, ভালো জায়গায়ও পড়তেছে। এখন তুই যদি চাস, এখনও সময় আছে, পড়ালেখা শুরু কর। আমিও যতটুকু পড়ছি, তুই সাপোজ পড়সই নাই 0, তোর এরিয়াতে, তোর ডিকশনারিতে রেজাল্ট 0, আমার ডিকশনারিতে রেজাল্ট 1 হইলেও আসে, কারণ কি আমি 1 বছর কিছু হইলেও পড়ছি। এরকম না যে আমি কিছুই পড়ি নাই, কিছু হইলেও পড়ছি। তোর ডিকশনারি 0, আমার ডিকশনারি হচ্ছে 1, তো চল এখন থেকে শুরু করি। 1 আর 0 যোগ করলে কত আসে? 10, আর এরপরে আরেকটা 0 যোগ করলে কত হয়? 100। তার মানে কি আমরা দিন শেষে অবশ্যই এই 100তে পৌঁছাতে পারবো, বা একসাথে কাজ করলে অবশ্যই আমরা সাকসেস হতে পারবো ইনশাল্লাহ। তো বুঝছো সোহান, তুমি 1 আর তোমার বন্ধু হচ্ছে 0, এবং এই 2টা মানুষ বা তোমরা একসাথে কাজ করো, দিন শেষে আরেকটা 0 নিয়ে আসো, 100 হয়ে যাবে ইনশাল্লাহ, মানে কি সাকসেস, এই আর কি। বুঝছো সোহান কি বলছি? এখন কথা হচ্ছে তুমি নিজ থেকে ওদেরকে একটু মোটিভেট করবা যে এখনও 10 সময় আছে, চল শুরু করি। একটা কথা মনে রাখবা, 10-এর লাঠি 1-এর বোঝা। তুমি যে একা পড়তেছো না আমি জানি, তুমি যথেষ্ট পরিশ্রম করতেছো, তুমি একা পড়ে মাশাআল্লাহ অনেকটা দূর আগাইছো, কিন্তু তুমি একজন সঙ্গী পাচ্ছ না যে তোমার মতো করে বিট করবে, তোমার মতো করে কম্পিটিশন করবে, এমন একজন মানুষ তুমি চাচ্ছ। আমি জানি অফলাইনে আমি বিষয়টা অনেক খেয়াল করছি, তুমি চাচ্ছ যে তোমার মতো কম্পিটিশন করবে এমন একজন মানুষ তোমার দরকার, কিন্তু তোমার আশেপাশের ফ্রেন্ডগুলো তোমার ধারে কাছেও নাই, বা তোমার অর্ধেকও নাই। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্যি এখনও এটা পাচ্ছ না, বা এরকম ফ্রেন্ড এখনও হইতেছে না। তো আশা করি যদি কিছুভাবে কোনোভাবেই ওদেরকে মোটিভেট করে শুরু করতে পারো, একটু লাগাতার লেগে থাকতে পারো ওদের পিছনে,
একটু খোঁজ খবর নিতে পারো রেগুলার, যে দোস্ত তুই কী পড়ছস আজকে আমাকে বল, আমি এগুলো পড়ছি, এগুলো তুই পারোস। মানে এইভাবে যদি মোটিভেশন করতে পারো প্রতিদিন, তাহলে দেখা যায় তোমার বন্ধুটাও হয়তো বা একসময় বুঝবে যে আসলেই তো আমার দোস্ত এতবার বলতেছে আমাকে, অবশ্যই এই কথাগুলোর গুরুত্ব আছে, এই কথাগুলো কেন বলতেছে, অবশ্যই আমার ভালোর জন্য বলতেছে। আজ না হোক কাল, কাল না হোক পরশু, এক সপ্তাহ না হোক এক মাস পরে হলে সে বুঝবে। তো তুমি যদি একটু কষ্ট করো রেগুলার, তুমি যদি তোমার বন্ধুর খোঁজ খবর নাও যে দোস্ত আমি তো আজকে এগুলো পড়ছি, তুই কী পড়ছস দেখা, দোস্ত আমি তো আজকে এগুলো পড়তে পারি না, তুই কি এগুলো পড়ে ফেলছিস বা তুই এগুলো পারোস, মানে এইভাবে যদি মোটিভেট করতে পারো বা একটু খোঁজখবর নিতে পারো, তাহলে দেখা যায় মোটামুটি ওদেরকেও তুমি ইনশাল্লাহ তোমার মতো করে পেতে পারো। আশা করা যায় এরপরে তোমরা ফুল স্পিডে কম্পিটিট হয়ে বা কম্পিটিশন করে আশা করা যায় তোমাদের যেই তুমি যে চাচ্ছ যে তোমার মতো করে একজন থাকুক, যাতে তুমি কম্পিটিশন করে সামনে যেতে পারো, সেটা তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো বুঝছো সোহন, আমি যা বলছি একটু চেষ্টা করে দেখো, এক সপ্তাহ চেষ্টা করে দেখো। জি স্যার। হ্যাঁ, তো অগরের চেষ্টাটা পুরোপুরি বিফল স্যার। ওরা মনে করেন নিজে তো খারাপ দিকে যায়, লগে আমার লয়ে যেতে চাই, কিন্তু আমি ওগুলো লেগে স্যার এই জিনিসটাই স্যার। হ্যাঁ বুঝছি। আচ্ছা সমস্যা নাই, তারপরেও তুমি এক সপ্তাহ একটু চেষ্টা করে দেখো। যে মনে করো যে একবারই বিফল চলে গেছে, তাকে ফিরিয়ে আনা সম্ভব না, তার দিকে অ্যাপ্লাই না করে যাকে দিয়ে সম্ভব মনে করতেছে যে হ্যাঁ তাকে অ্যাপ্লাই করে দেখি, হইতে পারে, হইলে তার দিকে অ্যাপ্লাই করো। এক সপ্তাহ চেষ্টা করো, দেখো কিছু একটা জানতে পারবা ইনশাল্লাহ, আশা করি। ওকে, তো আমি নাম বললাম না, তুমি তো জানো তোমাদের ফ্রেন্ডের মধ্যে কারা কারা এরকম আছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো অনেকটাই প্রশ্ন করছো, খুবই দুর্দান্ত প্রশ্ন ছিল, উত্তরটা তোমার মাধ্যমে সবাই জানতে পারছে। ক্লাসে বাকিরা যারা আছো, বাপ্পি, বুশরা, তারপর হচ্ছে ইতি বড়ুয়া, জেনি, মাহফুজ, তাসফিয়া, রুদ্র, সাইমা, তারপর হচ্ছে তৃষা, তোমরা যারা যারা শুনতেছো, আমি জানি কিছু কিছু কথা হয়তো বা তোমাদের প্রসঙ্গে না, অন্য প্রসঙ্গে থেকে আসে, তারপর আমি বলছি তোমাদের এই বিষয়গুলো কাজে লাগবে ইনশাল্লাহ। তো এই মুহূর্তে প্রায় রাত 11টা বেজে গেছে। হ্যাঁ বলো শোন। আরেকটা কোশ্চেন আমার মাঝে মাঝে মনে করেন একটু চিন্তা দেখা হয় স্যার। কিরকম বলো? স্যার যেমন ধরেন আমার এসএসসি তে যেমন এ প্লাস ছিল না, এইচএসসি তে ধরেন আল্লাহ না করবে এ প্লাসটা আসলো, তো ওই জায়গা থেকে তো আমার এসএসসি তে মার্কটা চলে গেল, তো ওই জায়গা থেকে আমার কিছু একটা মার্ক কমে গেল, তো কি আমার মেডিকেলে মানে এই যে ডর করে স্যার যে ওদের থেকে আমি একটু পিছিয়ে গেলাম এসএসসি তে 5 না পাওয়াতে। আচ্ছা, এখন আমি যে একটু বুঝায় বলি, সেটা হচ্ছে গিয়ে টোটালি 9 পয়েন্ট নিয়ে তুমি তো আবেদন করতে পারবা। তোমার এসএসসিতে যা ছিল, এইচএসসিতে কত হইলে 9 পয়েন্ট হয় এটা তুমি আবেদন করতে পারবা, কিন্তু চান্স পাওয়াটা খুবই টাফ এই 9 পয়েন্ট নিয়ে, বুঝছো? মেডিকেলে চান্স পাওয়া 9 পয়েন্ট নিয়ে খুবই টাফ। তো মেডিকেলে 100 যে এমসিকিউ, 100 এমসিকিউতে কি তুমি 90 এমসিকিউ ইয়ে করতে পারবা? এটা কি কনফার্ম করতে পারো যে 100টার মধ্যে 90টাই ফুললি পারবা? যদি এরকম হয়, এই লেভেলের তুমি প্রিপারেশন নিয়ে বা এই লেভেলে পরিশ্রম করে তুমি যদি তৈরি হইতে পারো, তাহলে ইনশাল্লাহ সম্ভব। 9 জিপিএ 9 নিয়ে, শুধুমাত্র জিপিএ 9 নিয়ে 100-র মধ্যে 90টাই পারছো, একটাও ভুল হয় নাই, 90ই রাইট। যদি 90ই পাও, সেক্ষেত্রে সম্ভাবনা আছে মেডিকেলে চান্স পাওয়ার ইনশাল্লাহ, জাস্ট 9 মার্ক নিয়ে। কথা কি বুঝছো? 9 পয়েন্ট নিয়ে স্যার 90 পাওয়া তো অনেক টাফ হয়ে যাবে। অনেক টাফ হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে শুধু 9 না, সাপোজ 9 পয়েন্ট সামথিং আছে, সাপোজ তোমার যদি এরকম হয় 9.5 সামথিং, সেক্ষেত্রে তুমি আরেকটু কমাইলা, সেক্ষেত্রে তুমি যদি 80 হয় বা তোমার হচ্ছে গিয়ে 75 হয় কাছাকাছি, সেক্ষেত্রে তুমি বিট করতে পারবে ইনশাল্লাহ। আমি তো স্যার 90 করে ধরি না স্যার, আমি তো স্যার 100, তো আমি 100 টার্গেট করে রাখছি স্যার, 90 টার্গেট করে নি স্যার। আচ্ছা বলি 90 টার্গেট করে, কিন্তু 100 টার্গেট করবা, 90 মাস ইনশাল্লাহ, মনে করো আল্লাহ দিলে সব ঠিক থাকলে 90 ইনশাল্লাহ ইনাফ, তাহলে অবশ্যই চান্স পাওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। হ্যাঁ স্যার এমপি মনে করেন হয়তো বা যদি মনে করেন যে প্রশ্নটা আছে, প্রশ্ন ব্যাংকে ব্যাংকের বিগত বছরের কোশ্চেনগুলি সলভ করি, তো 50টা 60টা অ্যাভেলেবেল হয়ে যায় স্যার আমার। আলহামদুলিল্লাহ, 50টা যদি অ্যাভেলেবল হয়ে যায়, এটা নেগেটিভ মার্ক ছাড়া, কিন্তু নেগেটিভ মার্ক ছাড়া 50টা যদি অ্যাভেলেবল হয়ে যায়, বাকি 40টার জন্য, 50টা হয়ে গেছে তো বাকি 40টার জন্য এই 8 মাস কষ্ট করব, 8 মাস প্রিপারেশন নাও, এবং আমি একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশন নিয়েও হেল্প করতেছি ইনশাল্লাহ, ঠিক আছে? টেনশন নিও না, একাডেমিকটা আগে তৈরি করি, অ্যাডমিশন নিয়ে কাজ করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। ওকে, টেনশন নাই।
বিদেশে। আচ্ছা, তো সর্বশেষ সবাইকে একটা কথা বলি, তোমরা প্রত্যেক দিন 10 মিনিট একটা সময় নিবা, যে সময়টা রিভিশন। সারাদিন যা যা পড়ছো এই 10 মিনিট রিভিশন করবা। প্রত্যেকটা গ্রুপে বলি, সায়েন্স কমার্স আর যে গ্রুপে আসো এই 10 মিনিট রিভিশন করবা। আর এই রিভিশনটা অনেকটা বেনিফিট দিবে তোমাকে। সারাদিনে যা যা পড়ছো 10 মিনিট রিভিশন করলে সব কিছুই তোমার মনে থাকবে। এই রিভিশনটা তুমি আজকে থেকে শুরু করো। আল্লাহর নাম নিয়ে আমি আজকে থেকে তোমাদের পড়ানো শুরু করতেছি। যেভাবে তোমাদের বলছি এতক্ষণ লাগিয়ে প্রায় 11টা পর্যন্ত তোমরা জেগে কথাগুলো শুনছো, খুশি হলাম। তো আমি আজকে থেকে তোমাদেরকে পড়ানো শুরু করতেছি। কি পড়াবো, কীভাবে পড়াবো, প্রত্যেক দিন কাজগুলো কি থাকবে, কীভাবে তোমাদের পড়তে হবে সামনের দিনগুলো সব কিছু বলতেছি ইনশাল্লাহ আজকে থেকেই। এই মুহূর্ত থেকেই ক্লাস শেষ হচ্ছে একটু পরেই, এই মুহূর্ত থেকে বলতেছি। তো সর্বশেষ একটা SMS কমপক্ষে 10 মিনিট সময় নিবা রিভিশনের জন্য। এরপর আর কোনো কথা আমার নাই, এখানেই মোটামুটি আলোচনা কমপ্লিট। আমি তোমাদেরকে আবার বলতেছি, সর্বশেষ এই একটা কথাই, 10 মিনিট সময় আজকে তুমি যা যা পড়ছো সব কিছু রিভিশন করবা, রিভাইজ দিবা, চোখ বুলাবা, জাস্ট চোখ বুলাবা। আমার কথা কি বুঝতে পারছো? এটাই সর্বশেষ SMS তোমাদের কাছে আজকের জন্য। সবার মনে থাকবে? একটু কথা বলো, সবাই একটু রেসপন্স করো, রিপ্লাই দিও। সবার কি মনে থাকবে আমি যা কথা বললাম? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে আমাদের আজকের মতো স্পেশাল গাইডলাইন ক্লাসটা, লেকচারটা আমি এখানেই কমপ্লিট করতেছি। তোমরা দোয়া করিও আমার জন্য, আমিও তোমাদের জন্য দোয়া করতেছি। আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করি। আমরা প্রত্যেক দিন একটু একটু করে স্বপ্ন দেখার পথে এগিয়ে যাই। ইনশাল্লাহ এক সময় না এক সময় আমরা আমাদের স্বপ্ন দেখার গন্তব্যে পৌঁছাবো। ইনশাল্লাহ এক সময় আমরা স্বপ্ন জয় করবো ইনশাল্লাহ। তো সেই দোয়া করি তোমাদের জন্য, সেই অপেক্ষায় আছি। তো আজকের মতো এখানে ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।